থ্যাংক ইউ। সবাইকে মার্চ ফরওয়ার্ডে স্বাগত জানাচ্ছি। আজ 26শে জানুয়ারি, আমাদের জন্য না হলে ভারতের জন্য বিশেষ একটি দিন, প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি। অনেক সময় পরীক্ষা আসতে পারে, এই জন্য বললাম যে 1950 সালে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে সেখান থেকে আর কি শুরু হয়। যদিও ভারতের সংবিধান 1950 সালে 26 নভেম্বর গৃহীত হয়েছিল, কিন্তু 26 জানুয়ারি থেকে প্রজাতন্ত্র শুরু। সে যাই হোক, আজকে আপনাদের ভূগোলের ক্লাস। আজকের ক্লাস নিব বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জ সমূহ। বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জ সমূহ। তো বাংলাদেশের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রাকৃতিক সম্পদ হচ্ছে ভূমি এবং নদী। আজকে মূলত এই ভূমি এবং নদী নিয়ে ক্লাস হবে। প্রথমে নেব নদ নদীর ক্লাস, এর পরবর্তীতে ভূমির প্রকৃতি, অর্থাৎ বাংলাদেশের ভূপ্রকৃতি। এটা রিটেনে ব্রড প্রশ্ন হিসেবে আসে যে বাংলাদেশের ভূপ্রকৃতি আলোচনা করুক অথবা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আলোচনা করুন। তো ভৌগোলিক অবস্থানটা একটা আলাদা ব্যাপার আর ভূপ্রকৃতি একটা আলাদা ব্যাপার। তো নদ নদীর ক্লাসটা শিখলে পারে ভূপ্রকৃতিটা এত সহজ হবে যে আপনার মুখস্থ করার দরকার নেই, যে চিত্র দেখলে আপনি বুঝতে পারবেন। সুতরাং আসুন আমরা ক্লাস শুরু করি। প্রথমে নদ নদীতে আলোচনা করব। নদ নদীর ক্লাসটা ভাই যারা অন্য স্যারের কাছ থেকে করেছেন, আমি অন্য স্যারদের খাটো করব না, কিন্তু আজকের ক্লাসটা একটু আপডেট তথ্য হবে, কারণ আগে আমরা যেরকম করে পড়তাম তার থেকে কিছুটা চেঞ্জ আসছে। সেই চেঞ্জ গুলো উইকিপিডিয়া থেকে আমরা সাধারণত পাই। আমি আপনাদের প্রথমে বলেছি যে আমি সাধারণত উইকিপিডিয়া এবং নবম দশম শ্রেণীর বইকেই ফলো করি বেশি। তো আমরাও চেষ্টা করব যে আজকে মানে যাতে একদম ক্লিয়ার একটা ধারণা পান এই নদ নদীর ক্লাসে, সে বিষয়ে আলোচনা করা শুরু করি। নদ নদী, অনেকের মনে প্রশ্ন থাকে নদ কাকে বলে, নদী কাকে বলে। নদ কাকে বলে, নদী কাকে বলে? নদ পুরুষ, নদী নারী। আবার অনেক স্যার বা অনেকে বলেন যে যে নদীর শাখা নদী নাই সেই নদী হচ্ছে নদ, আর যে নদীর শাখা নদী আছে সেইগুলো হচ্ছিল নদী। এইগুলো ভাই ভুয়া দড়ি দরবার, এগুলো এখন আর চলে না। এখন হলো সবাই তথ্যবহুল আর কি জিনিস চায়। নদ একটা জিনিস শুনেন, বাংলা, হিন্দি, ফার্সি, বাংলা হিন্দি ফার্সি শব্দে মানে পুরুষবাচক যে শব্দগুলো, সেই শব্দগুলো সাধারণত অ আকারান্ত হয় এবং স্ত্রী বা নারীবাচক শব্দগুলো আ ই দীর্ঘইকারান্ত হয়। তাহলে আমরা যদি দেখি ব্রহ্ম পুত্র, তাহলে এইটা পুত্রের সাথে ও আছে, এই কারণে এটা নদ। যদি বলি পদ্মা অবলিক যমুনা, এই যে আ আছে এর সাথে আ আছে, ঠিক আছে, যমুনা, নজকা, এই আ ই দীর্ঘই, আ ই দীর্ঘই, এই তিনটি শব্দ আপনি যে নদীর লাস্টে দেখবেন নির্দ্বিধায় আপনি সেটা নদী ভাববেন। ওয়া যেটা ভাববেন অর্থাৎ আকার এরস্বীকার দীর্ঘকার থাকবে না, সেটা হচ্ছে নদ, ব্রহ্মপুত্র। তবে দুটো জিনিসের একটু আলাদা আছে নাম, যেমন নীল, এইটা হচ্ছে পুরুষবাচক শব্দ, কিন্তু এটা হচ্ছে নীল নদ, ঠিক আছে, নীল নদ। আর আড়িয়াল খা, আড়িয়াল খা, এইটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, কিন্তু এটা হচ্ছে নদ।
আর এটা পুরুষবাচক শব্দ, সরি এটা হচ্ছে নদী, ভুল বলছি রে ভাই, জিনিসটা কি হয়ে গেল, ও সরি, এটা স্ত্রীবাচক কিন্তু নদ, আর এটা পুরুষবাচক কিন্তু এটা নদী, এটা উল্টে গেছে আর কি, আড়িয়াল খাঁ নদী। তাহলে ক্লিয়ার আর একটু হন যে পুরুষবাচক শব্দ যেখানে অক্রান্ত থাকবে সেগুলো হচ্ছে নদ, আর নদী হচ্ছে স্ত্রীবাচক বা নারীবাচক শব্দ যার শেষে আ ই দীর্ঘইকারান্ত থাকবে। এটা বাংলার একটা ব্যাপার, বাংলার গ্রামার। কিন্তু নীল হচ্ছে গিয়া আপনার স্ত্রীবাচক শব্দ, কিন্তু এটা হচ্ছে নদ, এটা হলো ব্যতিক্রম। আর আড়িয়াল খাঁ এটা পুরুষবাচক শব্দ, এই যে খা আছে, ঠিক আছে, কিন্তু এটা নদী। এই দুটো জিনিস জানলে পরেই আপনারা ক্লিয়ার হয়ে গেলেন, নদ নদীর মানে পার্থক্য আর কি হয়ে গেল। এবার এটা অতটা গুরুত্বপূর্ণ না যে নদ কাকে বলে, নদী কাকে বলে। এবার একটু দেখেন, একটু চিত্রের মাধ্যমে শিখবো। নদীর উৎস, হ্যাঁ, নদী উপত্যকা, নদী গর্ভ, দোয়াব, এটা স্ক্রিনশট দিয়ে রাখলে পরে বুঝতে পারবেন। নিচেরটা হ্যাঁ মোহনা, আর এটা হচ্ছে খাড়ি, খাড়ি, নদী সঙ্গম, নদী অববাহিকা, এরপরে হচ্ছে নদী শিকস্তি, নদী পয়স্তি, অনেক সময় আসে। জাস্ট আপনারা পরবর্তীতে ভিডিও দেখে লিখবেন, কিন্তু এখন লেখার দরকার নাই, আমরা অনেক তথ্যবহুল একটি ক্লাস নিব। এই কারণে আমি শুধু বলে যাই যে প্রথমে বলবো, আমরা সংজ্ঞা দেখবো যে নদী কাকে বলে। নদী কাকে বলে আমি সহজে কথা বলি। আমাদের এর আগের ক্লাসে একটা বলেছি যে এটা হচ্ছে ইউরেশিয়ান প্লেট, গন্ডোলিয়ান প্লেট, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা মহাদেশ একীভূত ছিল। তো এই দুটো যখন এইটার সাথে আস্তে আস্তে এই টেকটনিক প্লেটটা হয়, তখন ইউরেশিয়ানের সাথে এই প্লেটটা আঘাত লাগে, আঘাত লাগার পরে হিমালয় পর্বত মানে তৈরি হয়। তো হিমালয় উঁচু হলে পারে নিচের দিক নিচু থাকে, মানে ঢালু আর কি, সমভূমি, আর উপরে থাকলো পাহাড় পর্বত সৃষ্টি হলো। তো সবসময় মাথায় রাখবেন যে আমাদের এই বাংলাদেশে 37.5 মিটার দিনাজপুরের উচ্চতা, উল্টো দিকে আর কি উচ্চতা। তো উঁচু স্থান থেকে পানি আস্তে আস্তে নিচে যে বঙ্গোপসাগরে পতিত হয়, তাহলে উপর থেকে পানি কিন্তু নিচের দিকে আসবে। সেহেতু সংজ্ঞাটা যদি আমি এভাবে বলি যে নদী কাকে বলে, নদী বলতে বোঝায় যে কোনো পাহাড় পর্বত বা উঁচু স্থান, উঁচু হ্রদে যদি হিমবাহ, ঝর্ণা, বৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র মিলিত স্রোতধারা মধ্যাকর্ষণ জনিত শক্তির কারণে সমভূমি বা নিম্নভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে অপর কোন জলাশয়, হ্রদ বা সাগর মহাসাগরে পতিত হয়, তাকে নদী বলে। আরেকবার বলি, নদী কাকে বলে? উঁচু পাহাড় পর্বত, উঁচু স্থান, উঁচু হ্রদ হতে পারে, এই সমস্ত স্থানে হিমবাহ, বৃষ্টিপাত, ঝর্ণা, ক্ষুদ্র ক্ষুদ্র স্রোতধারা মিলিত হয়ে যদি মধ্যাকর্ষণ জনিত শক্তির কারণে সমভূমি বা মরুভূমির সমভূমি বা নিম্নভূমির উপর দিয়ে প্রাকৃতিক খাত দিয়ে প্রবাহিত হয়ে, যদি প্রাকৃতিক মানুষ সৃষ্টি হয় সেটা খাল হয়ে যায় ভাই, কিন্তু প্রাকৃতিক খাত দিয়ে প্রবাহিত হয়ে যদি অপর কোন সাগর মহাসাগর জলাশয় বা হ্রদে পতিত হয়, তাকে নদী বলে। এবার নদীর উৎস কাকে বলে? নদী যেখান থেকে সৃষ্টি হয়েছে তাকে নদী উৎস বলে। এরপর নদী উপত্যকা কাকে বলে?
মানে ভাই আপনারা যে খাল দেখেন না, এই যে খালের মধ্যে দিয়ে পানিটা প্রবাহিত হয় সেইটাকেই নদী উপত্যকা বলে। অর্থাৎ নদী যে খাল দিয়ে প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে। আর নদীগর্ভ নদীর তলদেশকে বা এই উপত্যকার যে লাস্টের যে সীমানা নদীর তলদেশকে নদীগর্ভ বলে। এর পরবর্তীতে নদীর মোহনা, নদী যেখানে যে সাগর মহাসাগরের সাথে মিলিত হয় তার নাম হচ্ছে মোহনা। অর্থাৎ নদী যেখানে পতিত হয় পতন স্থলকে মোহনা বলে, নদীর পতন স্থলকে মোহনা বলে। নদী যে খাদ দিয়ে প্রবাহিত হয় তাদেরকে নদী উপত্যকা বলে, নদীর তলদেশকে নদী গর্ভ বলে। এবার নদী সঙ্গম, দুটি নদীর মিলন স্থলকে নদী সঙ্গম বলে। অনেক সময় পরীক্ষা আসে কিন্তু ভাই এইগুলো, যে দুই নদীর মিলন স্থলকে কি বলে, নদী সঙ্গম। ঠিক আছে, এবার খাড়ি কাকে বলে, খাড়ি বলে বিস্তৃত মোহনাকে খাড়ি বলে, বিস্তৃত মোহনাকে খাড়ি বলে। এবার দোয়াব, দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে, দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে। আরেকবার বলি, এই যে একটা নদী, এই যে একটা নদী, মাঝখানে যে অঞ্চল একে দোয়াব বলে। ক্লিয়ার? এবার নদী অববাহিকা, নদীর তার শাখা নদী উপনদী নিয়ে যেখান থেকে নদী তার শাখা নদী উপনদী প্রশাখা এই সমস্ত নদী নিয়ে যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হয়, যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তাকে নদী অববাহিকা বলে। নদী তার শাখা নদী প্রশাখা উপনদী সমস্ত কিছু নিয়ে যেখান দিয়ে প্রবাহিত হয়, যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তাকে নদী অববাহিকা বলে। এবার নদী শিকস্তি, এই ফরিদপুর ভাঙা অঞ্চলের লোকজন নদী ভাঙার পরে ভাসিয়ে যায়। নদী শিকস্তি হচ্ছে নদী ভাঙনের ফলে সর্বসন্ত জনগণ, তাদেরকে নদী শিকস্তি বলে। নদী ভাঙনের ফলে সর্বশান্ত জনগণকে নদী শিকস্তি। আর নদী পয়স্তি, ওই যে বন্যা হলো এরপর নদীর পলি জমে সোয়ার জাগলো, ওই সোয়ার জাগার সাথে সাথে আপনারা শুনবেন যে সোয়ার দখল করা, সোয়ার দখল করা, এই যারা সোয়ার দখল করতে যায় এদেরকে নদী পয়স্তি বলে। তাহলে নদী শিকস্তি নদী পয়স্তি কাকে বলে, নদী শিকস্তি নদী ভাঙনের ফলে, ভা ভা ভটা মনে রাখবেন, তাহলে শিকস্তি ভাসি, ভাসি, ঠিক আছে, ভাঙনের ফলে তাহলে ভাসি, তাহলে একটু মনে থাকবে ভাসি, নদীর জলে ভেসে গেলাম। আর নদী পয়স্তি মানে কি, আমরা সোয়ার জাগার পরে যে স্যার দখল করার জন্য আমরা যখন যাব। ঠিক আছে, এবার একটু মোবাইল অন করে রাখি ভাই। আবার শোনেন, আপনাদের যদি আমার কথা শুনতে অসুবিধা হয় অথবা যে কোনো সমস্যা হয় তাহলে আপনি মেসেজ লিখবেন, আমাদের কন্ট্রোলে আছে, জাভেদ আছে, ও মোটামুটি আমারে ফোন করে আর কি ভুলগুলো ধরিয়ে দেবে যে কোন জায়গায় অসুবিধা হচ্ছে। তো আমরা আস্তে আস্তে শুরু করি। তাহলে নদী শিকস্তি নদী পয়স্তি, আর একটা দুটো বিষয় ডাস্টার কইল। এই যে নদী মনে করেন, শাখা নদী কাকে বলে, একদম সহজ ভাষায় আর কি বোঝার জন্য, যে নদী, যে বড় নদী থেকে একটি নদী উৎপন্ন হয় বা মূল নদী থেকে যে নদী বের হয়ে যায় তার নাম হচ্ছে শাখা নদী। ক্লিয়ার? উপনদী, অপর একটা নদী যদি কোন নদীতে এসে মিলিত হয় তাহলে যে নদীটা মিলিত হলো আর যার সাথে মিলিত হলো তার উপনদী হচ্ছে গিয়া যে নদীটা মিলিত হলো। অর্থাৎ অন্য একটি নদী থেকে সৃষ্ট কোন নদী যদি মূল নদীতে মূল নদীর সাথে এসে মিলিত হয় তাকে উপনদী বলে, তাহলে এটা উপনদী, এরকম চিহ্ন থাকবে। আর শাখা নদী হচ্ছে গিয়া মানে এরকম চলে যাবে। ঠিক আছে, আর একটা উপনদীর উদাহরণ দেই। মনে করেন আমার ওয়াইফের যে বাচ্চা মানে আমার নিজের তৈরি, এ হচ্ছে আমার শাখা নদী। এখন আমি যদি আরেকটা বিয়ে করতে চাই, দেখা যাচ্ছে ওই মহিলার একটা বাচ্চা আছে, তাহলে বিয়ে করলে পরে ওই মহিলার বাচ্চাটা হচ্ছে গিয়া আমার উপনদী, আর আমার নিজের ওয়াইফের যেটার বাচ্চা এটা হচ্ছে শাখা নদী। ক্লিয়ার? একটু মজা করলাম আর কি, সে যাই হোক, শাখা নদী উপনদী। এবার আমরা কিছু খুচরা তথ্য আর কি শিখবো।
খুচরো তত্ত্ব মনে রাখার জন্য এরকম করে একটা দ্বীপ আছে, এই শীতকালের দিনে সেখানে বক আসে, দিনে বক আসে, এসে ছোট কিন্তু গভীর, ছোট কিন্তু গভীর দুঃখ নিয়ে যায় চিরদিনের জন্য। তাহলে একটা দ্বীপে বক উড়ে আসে, সরি, একটা দ্বীপ থেকে একটা বক দিনে উড়াল দিয়ে ছোট কিন্তু গভীর দুঃখ চিরদিনের জন্য নিয়ে যায়। কি সুন্দর বক! আমরা এই মানে দুঃখের জীবনে যদি দুঃখটাকে নিয়ে যায়, তাহলে দীর্ঘতম নদী মেঘনা, 330 কিলোমিটার, আর দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র। ক্লিয়ার? যদি পরীক্ষা আসে দীর্ঘতম নদ কোনটা, বাংলাদেশের কিন্তু ব্রহ্মপুত্র, আর দীর্ঘতম নদ হচ্ছে কি, নদী হচ্ছে মেঘনা। এরপরে প্রশস্ততম মেঘনা 13,000 মিটার প্রশস্ত। এরপরে হচ্ছিল বৃহত্তম, মেঘনা। খরস্রোতা কর্ণফুলী দীর্ঘ পথ অতিক্রম করেছে, এরকম একটা প্রশ্ন আসে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। এরপরে নাব্য নদী পদ্মা, ছোট নদী গোবরা, এটা তেতুলিয়া, ওই পঞ্চগড় বাংলা বান্দা 4 কিলোমিটার। এর পরবর্তীতে গভীরতম হচ্ছে মেঘনা, 27 মিটার গভীরতা। আর কুমিল্লার দুঃখ হচ্ছে ভাই গোমতী, আর চীনের দুঃখ হোয়াংহো। কুমিল্লার দুঃখ গোমতী কেন? এখানে জোয়ার ভাটা হয় না, এই কারণে একে মানে এই কুমিল্লার দুঃখ। আর হোয়াং হচ্ছে চীনের, এই হোয়াং নদীতে জোয়ার ভাটা বেশি হয়, বন্যা বেশি হয়, যার কারণে এই হোয়াং নদী চীনের জন্য দুঃখ। আর চির যৌবনা নদী মেঘনা। মানে আগে ভাই একটু অন্য রকমের তথ্য ছিল, কিন্তু এখন দীর্ঘতম, প্রশস্ততম, বৃহত্তম, এর পরবর্তীতে আপনার ওই চির যৌবনা নদী মেঘনা, ঠিক আছে, সব মেঘনার মেঘনা, কিন্তু খরস্রোতা হলো কর্ণ, কোয়া খ মিল আছে, কর্ণফুলী খরস্রোতা, কর্ণফুলী খরস্রোতা, ঠিক আছে। এবার এই ব্রহ্মপুত্র নদী সবচেয়ে বেশি পথ অতিক্রম করেছে। ব্রহ্মপুত্রের অপর একটা নাম আছে লোহিত। পদ্মার অপর নাম হচ্ছে কীর্তিনাশা। এই রাজা রাজবল্লভের কীর্তি এই পদ্মা নদী ভাসিয়ে নিয়ে গেছিল দেখে কীর্তিনাশা। আর যমুনা নদীর নাম হচ্ছে জোনাই, আছে নাকি এখানে? নাই। সে যাই হোক, পুরাতন নাম জোনাই। তাহলে আমরা আরেকবার একটু রিমাইন্ড দেবো। দীর্ঘতম নদী মেঘনা 330, প্রশস্ততম নদী মেঘনা 13,000 মিটার, বৃহত্তম মেঘনা, খরস্রোতা কর্ণফুলী, দীর্ঘতম পথ অতিক্রম করেছে ব্রহ্মপুত্র, অপর নাম লোহিত। নাব্য নদী বা প্রাচীন নাম লোহিত। নাব্য নদী পদ্মা। অনেকে প্রশ্ন করেন যে নাব্য নদী কাকে বলে? ভাই এইটা হচ্ছিল পানির প্রবাহ বেশি, পানির ধারণ ক্ষমতা বেশি, অনেক কিছু মিলে। মনে করেন আমি এটা মানে অন্যভাবে নিয়েন না, যে দেখা যাচ্ছে যে অনেক মহিলার বাচ্চা কাচ্চা হয় না, আবার অনেক মহিলার 10-12টা সন্তান, অর্থাৎ মানে সেই যার 10-12টা সন্তান তিনি হচ্ছে আর কি, মানে তার নাব্যতা আর কি বেশি। এটা একটু নেগেটিভলি বলা হয়ে গেল, মেয়েরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বিষয়টা এরকমই, যে যার ধারণ ক্ষমতা বেশি আর কি, নদী বেশি, প্রবাহতা বেশি। এই যে দেখেন পদ্মা সেতু হলো, এই পদ্মা সেতুতে এই মানে স্রোত এমন, ওই বড় বড় চৌকোনা আর কি, মানে ইটের যেগুলো, ওইগুলো মানে নিচে ফেলাইয়া স্রোতটারে করে এরপরে আবার নাব্যতা ঠিক রাখতে হবে। এই সব কিছু মিলে, আমি খুব সরি উদাহরণটা দেওয়ার জন্য, কিছু মনে করবেন না।
সে যাই হোক, ছোট নদী গোবরা, এটা তেতুলিয়া, বাংলাবান্ধা, পঞ্চগড়। গোবরা 4 কিলোমিটার, গভীর মেঘনা 27 মিটার, আর দুঃখতম হচ্ছে সরি কুমিল্লার দুঃখ গোমতী, চীনের দুঃখ গঙ্গা, চির যৌবনা মেঘনা। আমরা একটু আপনাদের জন্য একটু আস্তে আস্তে বলি, কিন্তু বেশি একটু জোরে তাড়াতাড়ি বললে পরে আরো বেশি তথ্যে যাবে। এবার একটু তথ্য দেখেন, এটা হচ্ছে ভারত, মায়ানমার। যদি এরকম বলি 54-3-57, ভারত মায়ানমার অভিন্ন, অর্থাৎ বাংলাদেশের অভিন্ন নদী, মানে আমাদের দেশেও আছে অন্য দেশেও আছে, এইটা হচ্ছে অভিন্ন নদী। এই অভিন্ন নদী 57, আবার অভিন্ন নদী 58। এইটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড আর হচ্ছে বাংলাপিডিয়া, এটা তথ্য। তো এই 54 আর 3 যদি যোগ করে 57, আবার 55 আর 3 57, 55টা হলি বাংলাপিডিয়া আর 57টা হলি পাউবো। ক্লিয়ার? তাহলে 54-3-57 ভারত মায়ানমার অভিন্ন, অর্থাৎ ভারতের সাথে আমাদের আছে 54টি অবলিক 55টি, বাংলাপিডিয়া বলছে 55টি, আর পাউবো বলছে 54টি, আর মায়ানমারের সাথে 3টি নদী অভিন্ন, অর্থাৎ একটা দেশের সাথে অন্য দেশের যে নদী আর কি প্রবাহিত হয়। তো এই যে মায়ানমারের সাথে 3টে নদী একটু আসে, মাতা মুহুরি, রাঙ্গামাটি, আর হচ্ছে সাঙ্গু, বান্দরবান, আর হচ্ছে নাব। নাব হচ্ছে কক্সবাজারে, কক্সবাজার। তাহলে মাতামুহুরি, সাঙ্গু, নাপ, এই 3টি নদী মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে। তো সাঙ্গু নদী সম্পর্কে, সরি নাপ নদী সম্পর্কে একটু কথা বলি ভাই। আগে 56 কিলোমিটার ছিল, কিন্তু এখন উইকিপিডিয়া আর কি 63 কিলোমিটার দেওয়া হয়। এই নাপ নদীর এরকম যে বাংলাদেশে এই জায়গা, মানে বাংলাদেশ এবং মায়ানমার পৃথককারী নদীর নাম হচ্ছে নাপ, অনেক সময় পরীক্ষায় আসে। আর বাংলাদেশ ভারত পৃথককারী নদীর নাম হাড়িয়াভাঙ্গা। হাড়িয়াভাঙ্গা, এটা সাতক্ষীরা জেলায় আর কি। সে যাই হোক, হাড়িয়াভাঙ্গা এবং নাম, একবার 2টি নদী একসাথে পরীক্ষা হয়েছিল। যে পারে সে তো মোটামুটি 2টাই পারছে, আর অনেকে চালাক করে যদি খালি মানে নাপ দাগাইছে, তাও তো এক হয়েছে, এক ভুল গেছে, আর যদি উল্টে যায় তাহলে 2টা ভুল যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা নাপ নদী, এটা এই পাশে আছে আমাদের টেকনাফ, আর ওই পাশে আছে আরাকান, মায়ানমারের আরাকান। এই নাপ নদীর মোহনা আছে শাহপরীর দ্বীপ মোহনায়, আর হচ্ছে লোকিয়া সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ আর সেন্ট মার্টিন। আর হাড়িয়াভাঙ্গা নদীর দক্ষিণে আছে দক্ষিণ তালপট্টি দ্বীপ, দক্ষিণ তালপট্টি, এর অন্য নাম পূর্বাশা বা নিউমুর, ভারতীয় নাম নিউমুর বা পূর্বাশা। 10,000 বর্গ কিলোমিটার এই দক্ষিণ তালপট্টি, কিন্তু 2010 সালের রিপোর্টে, বিবিসি একটা রিপোর্ট, যে দক্ষিণ তালপট্টি দ্বীপ বর্তমানে 2 মিটার পানির নিচে আছে। আর 2014 সালে আমাদের যে এই আন্তর্জাতিক সালিসি আদালত রায় দেয়, এই দক্ষিণ তালপট্টি বা পূর্বাশা দ্বীপ এটা এখন ভারতের অধীনে আর কি, মানে ভারতের জায়গায় পড়ছে। ঠিক আছে? এই বাংলাদেশের সাথে এই হাড়িয়াভাঙ্গা, সরি এই দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে ভারত বাংলাদেশ আর কি একটু মানে বিরোধ আর কি চলতেছে। তাহলে হাড়িয়াভাঙ্গা এবং নাপ নদী দুটো পালাম। নাপ নদীর মোহনায় হচ্ছে শাহপরীর দ্বীপ এবং সেন্ট মার্টিন। এই নাপ নদীর এই জায়গা দিয়েই মনে করেন যে টিয়াবা বেশি প্রচলিত, মানে প্রচলন হয়। এখন তো ভাই এই কক্সবাজারে যাওয়াই যায় না, রোহিঙ্গাদের সাথে মানে অবস্থা খুব কাহিল হয়ে গেছে রোহিঙ্গাদের জন্য। আর ইয়াবা নগরী হচ্ছে গিয়া কক্সবাজার হয়ে গেছে। সে যাই হোক, আর কয়েকটা তথ্য দেখবো। আর আর আই, রিভার রিসার্চ
ইনস্টিটিউট। এটা 1977 সালে ঢাকায় প্রথমে স্থাপিত হয়। পরবর্তীতে 89 সালে এটা ফরিদপুরে নিয়ে আসা হয়। মানে নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর, যদি সদর দপ্তর বলে ফরিদপুর, হ্যাঁ, স্পেসিফিক ভাবে যদি বলে হারুকান্দি, হারুকান্দি ফরিদপুর। তাহলে রিভার রিসার্চ ইনস্টিটিউট মানে দুই, মানে আমাদের নদীর যে নাব্যতা কি অবস্থা আছে, বন্যা নিয়ন্ত্রণে এই সমস্ত কিছু, মানে নদী নিয়ে আর কি গবেষণা করে। কিন্তু গবেষণা করে কি হবে, সব নদী শুকাইয়া গেছে আর কি, বালি হইয়া। হ্যাঁ, নদী বাংলাদেশে, ও এটা একটু বললি পারে ভালো বুঝবেন। 1977 সালে প্রতিষ্ঠা, এটা সদর দপ্তর হারুকান্দি, এইটুকু আর কি ইম্পর্টেন্ট বেশি। একটা তথ্য দেই যে বাংলাদেশের নদী আছে কয়টা। আগে বলা হতো যে 1000-এরও বেশি নদী আছে, এখন বলা হচ্ছে যে 800টা নদী আছে। এটা হচ্ছে গিয়া উইকিপিডিয়া। এরপরে 700টা নদী আছে এনসাইক্লোপিডিয়া। এর পরবর্তীতে আছে 310টা, এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড। আর 230টা হচ্ছে প্রচলিত তথ্য। এই 310টা আর কি একটু ক্লিয়ার করে জানবেন। হ্যাঁ, এনসাইক্লোপিডিয়া। তাহলে 800টা আছে উইকিপিডিয়া তথ্য, এনসাইক্লোপিডিয়া 700, পাউবো 310, 230 প্রচলিত। পাউবো মানে কি, পানি উন্নয়ন বোর্ড, এরা প্রতিনিয়ত দেখে। আর এই ভাই আসলে নদীমাতৃক বাংলাদেশ ছিল, ঠিক আছে, বাংলাদেশ নদীমাতৃকই ছিল, অসংখ্য নদ নদী ছিল। এই নদ নদীর কারণেই কিন্তু আমাদের 30 লক্ষের চাইতে ওই বেশি মারা যেত। ওই পাকিস্তানি সেনারা সাঁতার টাতার জানতো না, তো এই নদ নদীর কারণে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করতে একটু সুবিধা হয়েছে ওদেরকে আর কি। এরকম একটা তথ্য আছে যে 16ই ডিসেম্বর যখন আত্মসমর্পণ হবে, বিভিন্ন জেলা থেকে নদীতে নৌকায় করে ওই সেনাবাহিনীদের নিয়ে যেত, আর নৌকা দিত ডুবাইয়া, ঠিক আছে, ওই সেনারা মারা যেত। সে যাই হোক, নদীমাতৃক দেশ এখন আর কি ব্রিজ মাতৃক, সরি কি বলবো আর কি, রাস্তা মাতৃক দেশ হয়ে যাবে। সে যাই হোক, নদীগুলো শুকায় যাচ্ছে, কিন্তু নদীগুলো রক্ষা করা খুবই দরকার। নদীতে মাধ্যমে আমাদের জীববৈচিত্র্য আর কি করে। আমাদের এই ধুলোবালো, এই যে সেদিনকে একটা তথ্য দেখলাম যে মানে বায়ু দূষণের দিক থেকে 179-179তম আর কি আমাদের বাংলাদেশের অবস্থান। এই নদ নদী থাকলে পারে বায়ুটা এত দূষিত হতো না। আপনি নদীর পাড়ে, এই যে রাজশাহী পদ্মার পাড়ে যাবেন, কত সুন্দর লাগবে। এরপরে হচ্ছে জেআরসি, জয়েন্ট রিভার্স কমিশন, ঠিক আছে। জেআরসি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় আর কি এই জেআরসি গঠিত হয়। এর হচ্ছে দুই দেশের বন্যা নিয়ন্ত্রণ করাই হচ্ছে এর মূল কাজ, এই জয়েন্ট রিভার কমিশনের, ঠিক আছে। এই দুটার মিনিং একটু জেনে রাখেন। আর ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায়, তাহলে জেআরসি পেলাম, আরআরআই পেলাম, নদী গবেষণা ইনস্টিটিউট। এর পরবর্তীতে আমরা একটু শিখবো এরকম করে যে বাংলাদেশের যে বড় বড় নদী, এই নদীগুলোর উৎপত্তি সম্পর্কে একটু জানবো। এগুলো ম্যানুয়ালি ক্লাস হলে আপনাদের লেখায় দিতাম, অনেক সুন্দরভাবে আপনারা জিনিসটা বুঝতে পারতেন। কিন্তু আমরা এই জিনিসটা একটু লেখাবো না, আমি চিত্রের সাহায্যে সুন্দর করে এঁকে দেবো, স্ক্রিনশট দিয়ে রাখবেন, ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রথমে একটু বাংলাদেশটা আঁকি। একবার বিসিএস এর রিটেন পরীক্ষা আইছিল যে বাংলাদেশের নদ নদী অর্থনৈতিক ভূমিকা আলোচনা করুন। তো যারা এই বর্ণনা লিখবেন না, কিন্তু একটু চিত্র এঁকে দিলেও পারে, এর পরবর্তীতে এর আর্থসামাজিক যে মানে এর ভূমিকা, এটা কিন্তু আমরা ক্লিয়ার জানতে পারতাম। সে যাই হোক, আমরা এই বাংলাদেশ এর মাধ্যমে একটু বেশি ভালো হয় নাই ভাই, একটু ভালো করে আঁকি। আমার নদী আঁকার জন্য আর কি আঁকছি, বুঝতে পারছেন। এবার এই এই যে এই সাইড দিয়ে সব হিমালয় পাহাড়, আমি প্রথমে যমুনা নদী আঁকবো। এর পরবর্তীতে যমুনা নদী, এটা হচ্ছে বান্দারপুর,
যমুনেত্রী, এরপরে হচ্ছে গোমুখ, এটা হচ্ছে গাঙ্গোত্রী হিমবাহ, এটা হচ্ছে নন্দা দেবী ত্রিশূল কামেট পর্বত শৃঙ্গ, এটা হিমালয় পাহাড়। হ্যাঁ, এই যে দুটো নদীর আর কি করতেছি আমি, বলতেছি আস্তে আস্তে। এটার নাম হচ্ছে ভাগীরথী, ভাগীরথী। আর এটা এই ধারেরটার নাম হচ্ছে অলকানন্দা। এই অলকানন্দার সাথে 4টি নদী মিলিত হয়েছে, ধৌলি, ধৌলি গঙ্গা, পিন্ডোয়ার বা পিন্ডার লাখে, নন্দাকিনী, মন্দাকিনী। এলাহাবাদ, ত্রিবেণী। আর এটা হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে ভাগীরথী, হুগলি জেলা দিয়ে হুগলি, গুগলি, এটা হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। আর এটা হচ্ছে গিয়া গঙ্গা। বেতারে বাংলাদেশে ঢুকলো পদ্মা নামে, চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ দিয়ে। এটা হচ্ছে দৌলতদিয়া, রাজবাড়ী গোয়ালন্দ থানার দৌলতদিয়া। এটা জামালপুরের দেওয়ানগঞ্জ। আগে এই দুটো একটু শিখাই ভাই। যদি যমুনা নদীর উৎপত্তি, অনেক সময় কিন্তু বিশেষ ভাইভাতে বলে যে যমুনা নদীর উৎপত্তি সম্পর্কে একটু বলেন, তখন এইটা আমাদের প্রায় মানে এখনকার যুগে লেকচার প্লাস বই বলে যমুনার উৎপত্তি গাঙ্গেয় হিমবাহ থেকে, কিন্তু ভাই আমি এই উইকিপিডিয়াকে বিশ্বাস করি। সে বলছে যে হিমালয়ের বান্দারপুর পর্বত শৃঙ্গের এটা 63-87 এত মিটার উচ্চতায়, হ্যাঁ, যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি 63-87 এত মিটার। আর এটা হচ্ছে 38-92 মিটার। তো যমুনা নদীর উৎপত্তি হিমালয়ের বান্দারপুর পর্বত শৃঙ্গের যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি 63-87 মিটার উচ্চতায় উৎপত্তি হয়ে এই যমুনা নদী এলাহাবাদের ত্রিবেণীতে এসে গঙ্গা নদীর সাথে মিলিত হয়। এরপর যমুনা এবং গঙ্গা নদীর মিলিত স্রোত দ্বারা গঙ্গা নামে মুর্শিদাবাদে আসে। গঙ্গা নদী দুই ভাগে বিভক্ত হয়, এক ভাগ দক্ষিণ দিক দিয়ে ভাগীরথী এবং হুগলি নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। মুর্শিদাবাদে এসে গঙ্গা নদী দুই ভাগে বিভক্ত হয়, এক ভাগ ভাগীরথী এবং হুগলি নামে এই বঙ্গোপসাগরে পতিত হয়, অন্য ভাগ গঙ্গা নামে বাংলাদেশের অদূরে আসে। অতঃপর শিবগঞ্জ জেলার, আগে বলা হতো রাজবাড়ী জেলার, এখন শিবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দিয়ে গঙ্গা নদী পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলতদিয়া নামক স্থানে যমুনা নদীর সাথে মিলিত হয়। কি নদীর সাথে মিলিত হয়? যমুনা নদীর সাথে মিলিত হয়। পদ্মা যমুনার মিলিত স্রোত দ্বারা পদ্মা নামে আরো দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে চাঁদপুরে এসে মেঘনার সাথে মিলিত হয়। এরপর পদ্মা মেঘনার মিলিত স্রোত দ্বারা মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পতিত হয়। তাহলে যমুনা নদীর একটু ক্লিয়ার করে জানলাম।
যমুনা, বান্দার পুছ, মানে পর্বত সিংহের যমুনেত্রী সব কিন্তু হিমালয় পাহাড় ভাই, উঁচু থেকে। ঠিক আছে, যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি। যমুনা নদী এলাহাবাদের ত্রিবেণীতে এসে গঙ্গার সাথে মিলিত হয়। গঙ্গা যমুনার মিলিত স্রোত দ্বারা গঙ্গা নামে মুর্শিদাবাদে এসে দুই ভাগে বিভক্ত হয়। এক ভাগ ভাগীরথী এবং হুগলি নামে বঙ্গোপসাগরে পতিত হয়, অন্য ভাগ গঙ্গা নামে বাংলাদেশের অদূরে আসে। এই রাজশাহী জেলার 16.5 কিলোমিটার দূরে এই মুর্শিদাবাদ এবং মালদাহ জেলায় আর কি ফারাক্কাবাদ। এই ফারাক্কাবাদ নিয়ে আমরা একটু কথা বলবো, তিস্তাবাদ নিয়ে একটু কথা বলবো, টিপাই মুখ বাদ নিয়ে একটু কথা বলবো, তিস্তা সেচ প্রকল্প নিয়ে একটু কথা বলবো। আমরা আজকে সব ক্লিয়ার আর কি জানবো। তো নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা দিয়ে পদ্মা নদী, গঙ্গা নদী পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করে। পদ্মা নদী রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলত দিয়া নামক স্থানে যমুনার সাথে মিলিত হয়। অপর পাশে কিন্তু মানিকগঞ্জ জেলা। ঠিক আছে, পদ্মা যমুনার মিলিত স্রোত দ্বারা কুষ্টিয়া নদীর উত্তর দিক, সরি এই মানে কুষ্টিয়া নদীর মানে কুষ্টিয়া জেলার উত্তর দিক দিয়ে কিন্তু পদ্মা নদী প্রবাহিত হয়ে যমুনার সাথে মিলিত হয়। এরপর পদ্মা যমুনার মিলিত স্রোত দ্বারা পদ্মা নামে আরো দক্ষিণে প্রবাহিত হয়ে চাঁদপুরে এসে মেঘনা সাথে মিলিত হয়। পদ্মা মেঘনার মিলিত স্রোত ধারা মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পতিত হয়। এলো গেলে আপনার যমুনা নদী। এবার আসি গঙ্গা নদী ভাই। গঙ্গা এবং ভাগীরথী নদী, এই দুটি নদী মূলত অভিন্ন মনে করা হয়। আর এই গঙ্গা নদী মূলত উৎপত্তি ভাগীরথী এবং অলকানন্দা এই দুটি নদীর মিলিত স্রোতধারা। এই দুটি নদীর মিলিত স্রোতধারার নামই হচ্ছে গঙ্গা। আবার এই অলকানন্দার উৎপত্তি হচ্ছে নন্দা দেবী ত্রিশূল কামেট, এটা পর্বত শৃঙ্গ, বিভিন্ন পর্বত শৃঙ্গের নাম আছে। ঠিক আছে, টাজিন ডং, কেওকাড়া ডং নাম শোনেন নাই? এরকম আর কি হিমালয় এই যে তিনটে আর কি পর্বত শৃঙ্গ। আর 3892 গোমুখ গাঙ্গোত্রী হিমবাহ। যেহেতু যমুনা গঙ্গা একভাবে মিলিত হয়েছে, এই কারণে অনেক সময় যমুনা গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি, এরকম আর কি একটা টাচ দেয়। সে যাই হোক, এই ভাগীরথী এবং অলকানন্দার মিলিত স্রোত দ্বারা এর সাথে ধৌলি গঙ্গা, পিন্ডর বা পিন্ডার, নন্দাকিনী, মন্দাকিনী এই চারটি নদী মিলিত হয় অলকানন্দার সাথে। এরপর এই চারটি নদী মিলিত হয়ে অলকানন্দার সাথে মিলিত হওয়ার পরে এই অলকানন্দা এবং ভাগীরথী মিলিত হইয়া গঙ্গা নাম ধারণ করে। এই গঙ্গা নদী এলাহাবাদে এসে যমুনার সাথে মিলিত হয়। অতঃপর গঙ্গা মুর্শিদাবাদ, এখন ওই গঙ্গার কাহিনী আর যমুনার কাহিনী এক। গঙ্গা যমুনা মুর্শিদাবাদে এসে দুই ভাগে বিভক্ত হয়। এক ভাগ দক্ষিণ দিকে ভাগীরথী এবং হুগলির নামে বঙ্গোপসাগরে পতিত হয়, অন্য ভাগ গঙ্গা নামে বাংলাদেশের অদূরে আসে। অতঃপর গঙ্গা নবাবগঞ্জের শিবগঞ্জ দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে। তাহলে এই ধারের কাজটা শেষ, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। এইবার এইগুলো একটু মুছে ফেলি ভাই। এবার আসি ভাই, আমরা একটু ব্রহ্মপুত্র বা যমুনা নদীর উৎপত্তি সম্পর্কে জানবো। এই তিব্বত, হ্যাঁ, তিব্বতের হিমালয়ের কৈলাস খুব সময় দন্তস্ব, কৈলাস শৃঙ্গের মানস সরোবর, তিব্বতে যে হিমালয় পাহাড় আছে সেই জায়গার কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে যমুনা নদীর উৎপত্তি স্থলের নাম জাংপো। উৎপত্তি স্থলে যমুনার নাম জাংপো। যমুনা মানে বলতেছি এই বাংলাদেশের যমুনা, যমুনা এবং ব্রহ্মপুত্র। এই নদী অরুণাচলে এসে নাম ধারণ করে শিয়ং। অরুণাচলে এসে নাম ধারণ করে শিয়ং, অরুণাচল। এরপরে আসামে এসে নাম ধারণ করে ডিহাং, এটা হচ্ছে আসাম, এটা হচ্ছে অরুণাচল। এবার এই দিহাং নদী বাংলাদেশের অদূরে আসে। এরপর ব্রহ্মপুত্র নামে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার মাঝিয়ালি নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাহলে আমরা পাইলাম কি নদী? যমুনা বা ব্রহ্মপুত্র নদী। এই যমুনা বা ব্রহ্মপুত্র নদী মূলত একই নদী। এই যমুনা আর এই দেশের যমুনা আলাদা। এই ব্রহ্মপুত্র নদী, যমুনা হলো বাংলাদেশে সে নাম মানে বেতারের নাম হয়। এই ব্রহ্মপুত্র নদী মূলত তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপত্তি। যমুনা বা ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থলের নাম জাংপো, জোয়া উমাপো। অরুণাচলে এসে এর নাম ধারণ করে শিয়ং।
এই শিয়র নদী আসামে এসে নাম ধারণ করে দিহাং, বা আসামে দিহাং নাম ধারণ করে বাংলাদেশের অদূরে আসে। এরপর বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে কুড়িগ্রাম দ্বারা নাগেশ্বরী থানার মাঝেলি নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করে জামালপুরের দেওয়ানগঞ্জ দিয়ে বৃহত্তর ময়মনসিংহ হয়ে প্রবাহিত হয়ে এই জায়গা কিশোরগঞ্জের ভৈরবে এসে কালনী নদীর সাথে মিলিত হয়। আর এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র এখন বলা হয়। হ্যাঁ, পুরাতন ব্রহ্মপুত্র। একটু ছোট ছোট করে লেখি ভাই, একটা করে লেখলে আবার আপনাকে মুখস্থ থাকবে না। পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী নদী কিশোরগঞ্জে ভৈরবে এসে মিলিত হয়। ব্রহ্মপুত্র এবং কালনী নদীর মিলিত স্রোত দ্বারা মেঘনা নামে দক্ষিণে প্রবাহিত হয়ে পদ্মার সাথে চাঁদপুরে এসে মিলিত হয়। অতঃপরে পদ্মা মেঘনা মিলিত স্রোত দ্বারা পদ্মা মেঘনা লোয়ার নদী নামে বাংলাদেশে পতিত হয়। ব্যাপারটা বোঝেন? তাহলে এই জায়গা দিয়ে মানে মেঘনা নদী দিয়ে আমাদের বড় বড় তিনটে নদী আর কি মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবার এই পাশে আছে মেঘনা নদী একটু দেখবো, এলো সুরমা কুশিয়ারা, এরপরে হচ্ছিল গিয়া আসাম, এরপরে যে হচ্ছে দেখা যায় নাগাল্যান্ড, এরপরে গিয়ে হচ্ছে মণিপুর রাজ্য, লিয়াই কুলেন এই মেঘনা নদীর মূলত উৎপত্তি মণিপুর রাজ্যের লিয়াই কুলেন গ্রামে। এই উৎপত্তি স্থলের নাম ভৌরি। এই ভৌরি নদী নাগাল্যান্ড দিয়ে প্রবাহিত হয় বরাক নামে। এই জায়গা বরাক, আসামে সে বরাক, নাগাল্যান্ডে বরাক, ঠিক আছে। উৎপত্তি স্থলে এই মেঘনা নদীর নাম মূলত হচ্ছে মেঘনা মূলত ভাই এই সুরমা কুশিয়ারার মিলিত স্রোত দ্বারা এরকম ভাবেও বলে। এখন এই সুরমা কুশিয়ারা কোন জায়গা থেকে আসলো? এই বরাক নদী থেকে। বরাক নদী কোন জায়গা? মণিপুর রাজ্যে। অর্থাৎ বরাক নদী মণিপুর রাজ্যের লিয়াই কুলেন গ্রামে উৎপত্তি স্থলের নাম ভৌরি, এই বরাক নদী। এরপর এই বরাক নদী নাগাল্যান্ড দিয়ে প্রবাহিত হয়ে আসাম দিয়ে প্রবাহিত হয়ে এই আসামে এসে বদরপুর নাম আছে, এখানে সে দুই ভাগে বিভক্ত হয়, সুরমা আর কুশিয়ারা। এই সুরমা আর কুশিয়ারা নদী সিলেট জেলার ভিতর দিয়ে সুরমা আর কুশিয়ারা নামে প্রবেশ করে হবিগঞ্জের হবিগঞ্জের আজমেরিগঞ্জে এসে নাম ধারণ করে কালনী নদী দক্ষিণে প্রবাহিত হয়ে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে নাম ধারণ করে ভৈরবে এসে মিলিত হয় এবং নাম ধারণ করে মেঘনা, অথবা মেঘনা লোয়ার নদী নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। আরেকবার একটু বলি, মানে মেঘনা নদী মূলত কালনী নদী থেকে উৎপত্তি। আবার যদি আরেকভাবে বলা হয়, মেঘনা নদী সুরমা কুশিয়ারা মিলিত স্রোত দ্বারা উৎপত্তি। সুরমা কুশিয়ারা নদী কোথা থেকে উৎপত্তি? বরাক নদী থেকে। বরাক নদীর উৎপত্তি মণিপুর রাজ্যের লিয়াই কুলেন নামক গ্রাম থেকে। এই উৎপত্তি স্থলের নাম ভৌরি। এই ভৌরি নদী নাগাল্যান্ড এবং আসাম দিয়ে বরাক নামে প্রবাহিত হয়ে বদরপুরে এসে দুই ভাগে বিভক্ত হয় সুরমা কুশিয়ারা নামে। এই সুরমা কুশিয়ারা এই সিলেট জেলার ভিতর দিয়ে জকিগঞ্জ থানার ভিতর দিয়ে ঢুকছে সুরমা কুশিয়ারা। এই ঢুকে বাংলাদেশের আজমেরিগঞ্জ হবিগঞ্জে এসে মিলিত হয়ে নাম ধারণ করে কালনী নদী কিশোরগঞ্জে ভৈরবে এসে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়। তখন এই পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী নদী মেঘনা নাম ধারণ করে চাঁদপুরে এসে পদ্মার সাথে মিলিত হয়। বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন কিন্তু, বড় বড় তিনটে নদী। এবার আসি ভাই তিস্তা, সিকিম রাজ্যের সীতামু হ্রদ থেকে শিভক গোলা, এটা দার্জিলিং। শিবক গোলা হচ্ছে কি ভাই,
একটা জায়গার নাম দার্জিলিং, এলো পাহাড় পর্বতের আর কি গিরিপথের ভেতর দিয়ে আর কি এই পানি দিয়া ঢুকে যায়, পাহাড়ের অঞ্চল তো। এর পরবর্তীতে ডুয়ারের সমভূমি দিয়ে, পশ্চিমবঙ্গের ডুয়ারের সমভূমি দিয়ে প্রবাহিত হয়ে শিলাহাটি থেকে 4-5 কিলোমিটার দূরে নীলফামারী জেলার ডিমলা উপজেলা সাতনাই নামক স্থান দিয়ে বাংলাদেশের তিস্তা নদী প্রবেশ করে লালমনিরহাট এবং কুড়িগ্রাম দুই জেলার সীমান্ত দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার চিলমারিতে এসে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়। তার মানে তিস্তা ব্রহ্মপুত্রের আর কি নদী, উপনদী। মানে এই ধারতে যেগুলো যাবে উপনদী, ওই ধারতে গিয়ে শাখা নদী। হ্যাঁ, আমি ভিতরে আরো আর কি আঁকবো। তাহলে একটু এটা হচ্ছিল গিয়া, সরি, এটা হচ্ছে 7200, এই 7200 মিটার উচ্চতায়। হ্যাঁ, আর হচ্ছিল গিয়া 5210 এত মিটার হচ্ছে উচ্চতায়। তাহলে আরেকবার একটু তিস্তা নদী পড়ি। তিস্তা নদী দিয়ে কিন্তু আসতে পারে তিস্তা ব্যারেজ, যেটা আর কি ভারতের সাথে এখন একটাই সমস্যা আর কি, দুটো সমস্যা। একটা হচ্ছে ল্যান্ড বাউন্ডারিতে আমাদের বাংলাদেশিদের হত্যা, যেটাও অনেক কমে যাচ্ছে। এর পরবর্তীতে গিয়া আর এই আমাদের তিস্তা চুক্তি, এই তিস্তা চুক্তি মমতার জন্য হয় নাই, মনমোহন সিং এসে প্রায় করিয়েই ফেলছিলেন। সে যাই হোক, আমরা একটু দেখব এই সিকিম, হিমালয়ের সিকিম রাজ্যের কাঞ্চনজঙ্ঘা আছে, ওখানের আর কি পাদদেশে আর কি। হ্যাঁ, সীতামো হ্রদ থেকে এই মানে সিকিম রাজ্যটা কাঞ্চনজঙ্ঘার পাদদেশে, সীতামো হ্রদ থেকে এই তিস্তা নদীর উৎপত্তি হয়ে এই শিবকগুলার ভিতর দিয়ে ডুয়ারের সমভূমি দিয়ে, মানে ভারতের পশ্চিমবঙ্গের ডুয়ারের সমভূমি দিয়ে, হ্যাঁ, শিলাহাটি থেকে 4-5 কিলোমিটার দূরে নীলফামারী দিয়ে বাংলাদেশে ঢোকে। নীলফামারী জেলার ডিমলা উপজেলা সাতনাই নামক স্থান দিয়ে বাংলাদেশে ঢোকে কুড়িগ্রাম জেলা চিলমারিতে এসে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়। এই যে ব্রহ্মপুত্র যে জামালপুরের দেওয়ানগঞ্জ দিয়ে প্রবাহিত হতো, তো যমুনা নদীতে উৎপত্তি হয়েছে কিভাবে? 1787 সালে একটা ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পে এই ব্রহ্মপুত্র থেকে একটা শাখা নদী বের হয়ে যায়। শাখা নদী বেরোয়া এইটা টাঙ্গাইল জামালপুর, হ্যাঁ, এই দক্ষিণ দিক দিয়া, এই পাশে আছে টাঙ্গাইল, ওই পাশে জামালপুর, এখান দিয়ে আর কি ওই যে যমুনা সেতু, হ্যাঁ, এই যমুনা নদী আর কি প্রবাহিত হয়ে দৌলতদিয়া নামক স্থানে এসে পদ্মার সাথে মিলিত হয়। অর্থাৎ 1787 সালে যে ভূমিকম্প হয়, এই ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদীর মূল গতিপথ পরিবর্তিত হয়ে এইটা দক্ষিণ দিকে জামালপুরের সিরাজগঞ্জের উপকণ্ঠ দিয়ে প্রবাহিত হয়, যা যমুনা নাম পরিচিত। এই যমুনা নদী পদ্মার সাথে এসে মিলিত হয় দৌলতদিয়া নামক স্থানে, পদ্মার সাথে। এবার পদ্মা যমুনার মিলিত স্রোতধারা পদ্মা নামে এটা এসে মিলিত হয়। তার মানে কিন্তু ভাই আমরা আরেকটা নদী আছে, আমি একটু করি, এটা হচ্ছে কর্ণফুলী। হ্যাঁ, কর্ণফুলী, এটা মিজোরাম আগে আসামের ছিল, এই কারণে অনেক বইতে আসামের লুসাই পাহাড় লাগাই দিয়েছে, কিন্তু জিনিসটা বোঝে নাই। লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি। এই রাঙ্গামাটি দিয়ে ঢুকে পার্বত্য রাঙ্গামাটি চট্টগ্রাম দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গা দিয়ে আর কি বঙ্গোপসাগরে পতিত হয়। কর্ণফুলী নদী সম্পর্কে একটা মিথ আছে যে এই আরাকানের, মানে মায়ানমারের আরাকানের রাজকন্যা বাঙালি রাজপুত্রের প্রেমে পড়ে ওরা জ্যোৎস্না রাতে এই নদী দিয়ে আর কি মানে জ্যোৎস্না রাতে আর কি ঘুরে বেড়ায়। তো এক সময় ওই মানে আরাকানের রাজকন্যার কানে ছিল একটা ফুল, এই ফুল নদীতে যায় নদীতে পড়ে গেলে পরে ওই ফুলের দুঃখে, মানে এত দুঃখ পায়, ওই রাজকন্যা লাভ দেওয়ার ফলে ওই পানিতে আর কি পড়ে মারা যায়। ওই রাজপুত্র ওই মানে সেই রাজকন্যার শোকে, মানে বা তাকে বাঁচাতে আর কি লাভ দিয়ে আত্মহত্যা করে, এই কারণে ওই নামটা হয় কর্ণফুলী। হ্যাঁ, এটা একটা গল্পের মতন মিথ। সে যাই হোক, আমরা এবার একটু এই বিষয়টা আর একটু মানে নদ নদীটা একটু মাথায় রাখেন, আমি আর একটু মানে আপনাদের
একটু এর বিস্তারিত আর কি ভিতরে একটু কাটছাট করব, শাখা নদী উপনদী দিয়ে বুঝতে গেলে পারে এই জিনিসগুলো একটু দরকার আছে। নদ নদী আঁকবেন টিস টাস করিয়া, টিস 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 টিস্টাস হয়ে গেল। টিস তাহলে মুর্শিদা টিস টিস হ্যাঁ, এই যে হয়ে গেল নদ নদীর, হ্যাঁ একদম চিত্র। এই যে হচ্ছে যমুনা নদী, যমুনোত্রী, বান্দারপুস, এইটা হচ্ছে ভাগীরথী, ঠিক আছে, ভাগীরথীর উৎপত্তি গাঙ্গোত্রী হিমবাহ থেকে, ত্রিশূল কামেট নন্দা দেবী থেকে, অলকানন্দা এলো গঙ্গা, এই যে হচ্ছে ত্রিবেণী এলাহাবাদ, এই যে মুর্শিদাবাদ, এই যে গঙ্গা নদী পদ্মা নামে, এই যে দৌলতিয়া, এই যে জামালপুরের দেয়ানগঞ্জ, এই যে যমুনা নদী, এই পদ্মা যমুনা এলো পদ্মা নামে, এলো চাঁদপুর, এখান থেকে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবার একটু কাহিনী শোনেন, এবার খালি দাগ দুবার এটা একটা নদী হয়ে যাবে। এই যে কাকা হচ্ছে এলো আড়িয়াল খা, এই যে হচ্ছে আড়িয়াল খা, এই যে হচ্ছে গড়াই, গড়াই প্লাস মধুমতি, এটা হচ্ছে গড়াই মধুমতি, এটা হচ্ছিল কপোতাক্ষ, কপোতাক্ষ মাথা ভাঙা। এরপরে পদ্মা থেকে এই যে মহানন্দা, ঠিক আছে, এই পুনর্ভমা, নাগর, কুলিক, এই যে হচ্ছে করতোয়া, আত্রাই, এইটা হচ্ছিল বরাল, এই যে হচ্ছিল গিয়া বুড়িগঙ্গা, সরি মহানন্দা, বুড়িগঙ্গা, এটা হচ্ছে শীতলাক্ষা, এটা বংশী, সরি এটা হলো ধলেশ্বরী, এটা বুড়িগঙ্গা, শীতলাক্ষা, এটা হলো বংশী। আর এই জায়গা দিয়ে আছে আর একটা নদী ধরলা, ঠিক আছে, এই এই যে হলো মেঘনার এই জায়গা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার এই যে হলো তিতাস একটি নদীর নাম, এনে হলো গোমতী, হ্যাঁ এরকম করে। আমাদের 1.5 ঘন্টার মধ্যে ক্লাস হয়ে যাবে, কারণ রিটেনের ক্লাসে এগুলো লেখাতে অনেক টাইম লাগে, আর অনলাইনে ক্লাসে বললে পারেই হয়ে যায়। আপনার ভবিষ্যতে লিখে নিন। নদ নদী তো শিখলাম, এবার ভূপ্রকৃতিটা একটু শিখবো, ঠিক আছে। ভূপ্রকৃতি এটা পিলি প্লাস রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফিজিওগ্রাফি, ভূ প্রাকৃতিক সকল প্রপঞ্চ এটা বর্ণনা করা হয় এরকম একটা জায়গা, তার নাম হচ্ছে ফিজিওগ্রাফি। 1869 সালে হাক্সলে ইনি এটা ব্যবহার করেন, ঠিক আছে, 1869 সালে। একটু পানি খাই না ভাই। তাহলে ভূপ্রকৃতি বলতে কি বুঝি ভূপৃষ্ঠের প্রাকৃতিক বৈশিষ্ট্যাবলী। ভূপৃষ্ঠের প্রাকৃতিক বৈশিষ্ট্যাবলী যেখানে আলোচনা করা হয় তার নাম হচ্ছে ফিজিওগ্রাফি। 1869 সালে হ্যাক্সলে এটা ব্যবহার করেন। তো আমাদের বাংলাদেশকে ভূপ্রাকৃতিক ভাবে বিভিন্ন জন আর কি বিভিন্ন ভাবে ভাগ করেছেন।
যেমন নাফিস আহমেদ, এটা ভাই আপনারা একটু এই ভূপ্রকৃতি সবাই ওই যে গাইডে যা লেখা আছে তাই করবে, একটু এক্সট্রা তথ্য দিলেন সমস্যা কি। নাফিস আহমেদ দুই ভাগে ভাগ করেছে বাংলাদেশকে ভূপ্রাকৃতিক ভাবে। দুই, আমাদের হারুনুর রশিদ স্যার উনি ভূপ্রকৃতিকে তিন ভাগে ভাগ করছে। তিন, ইউএনডিপি, ফাও, এরা ভাগ করছে হচ্ছে গিয়া 19 ভাগে। সরি, হারুনুর রশিদ 3 ভাগে না ভাই, 24টি প্রধান ভাগ এবং 54টি এককে ভাগ করছে। আর গঠন অবস্থার দিক দিয়ে 4 ভাগে ভাগ করা হয়েছে। আর আমাদের বোর্ড বই নবম দশম শ্রেণী ভূপ্রকৃতিকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটু গ্রাফের মাধ্যমে আঁকি ভূপ্রকৃতি, একটু বড় হবে। হ্যাঁ, নদ-নদীর ক্লাসটা কোন জায়গায় লাগে তাই দেখেন আর কি। এটা হলো 12%, হ্যাঁ, এটা হচ্ছে 8%, বাদ বাকি 80%। এটা হচ্ছে পাহাড়, এটা হচ্ছে সোপান, এটা হচ্ছে প্লাবিত হয়ে যে সমভূমি তৈরি হয়, প্লাবন সমভূমি। তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতি সোপান হচ্ছে 8%, পাহাড় হচ্ছে 12%, প্লাবন সমভূমি হচ্ছে 80%। এবার সোপান কাকে বলে? ভূস্থানিক সমতল ভূমিকে সোপান বলে। একটা একটু চিত্র আঁকি, আগের একটা ক্লাসে এই সমতল ভূমি মানে সমুদ্র থেকে, এটা একটু কাজে লাগবে ভাই। সমভূমি 2 থেকে 3 মিটার, কোন জায়গায় 6 মিটারও আছে, 2 থেকে 3 মিটার উঁচু, সমুদ্র সমতল থেকে 2 থেকে 3 মিটার উঁচু হচ্ছে সমভূমি। 3 থেকে 30 মিটার গোয়ার বা সোপান, অনেকে বলে গোয়ার কাকে বলে, সোপান কাকে বলে, ঠিক আছে। এবার 30 থেকে 100 টিলা, আর 600 থেকে 1000 পাহাড়। আরেকটু আছে ভাই, 1000 মিটারের বেশি, এগুলো মিটার পর্বত, ঠিক আছে। তাহলে সোপান হচ্ছে গিয়া 3 থেকে 30 মিটার, মানে সোপান অঞ্চল যে এই 3 থেকে 30 মিটারের মধ্যে আর কি উচ্চতা থাকবে। আর পাহাড়, পাহাড় এই যে 600 থেকে 1000, হ্যাঁ, পাহাড়। আর এই প্লাবন সমভূমি তো বুঝতে পারছেন, প্লাবিত হয়ে যে সমভূমি। আগে একটু বদ্বীপটা একটু বুঝাই, তাহলে দেন প্লাবন সমভূমিটা ক্লিয়ার হয়ে যাবেন। এই যে নদ নদী এরকম করে আসে নদীতে, মনে, হ্যাঁ, এরপরে এই মোহনার কাছে এসে ওই পলি জমা হতে হতে দেখা যাচ্ছে এরকম একটা ঢিপ হলো, উঁচু হয়ে গেল। তখন নদীতে তো ওই ঢিপের উপর দিয়ে আসতে পারবে না, তখন এই নদীটা এই ঘুরিয়া এদিক দিয়ে ঘুরিয়া, হ্যাঁ, প্রবাহিত হয়ে আবার ওই সাগরে মেশবেই, ঠিক আছে। এখন এই যে জায়গা যে পলিডে, এইটা যদি ডেল্টা বোয়া, ত্রিভুজ আকৃতির গ্রিক ডেল্টা বোয়ার মতন হয়, তাহলে সেটা বদ্বীপ বলা হয়েছে। যে গাঙ্গেয় বদ্বীপ, আপনি একটু দেখেন, ওই যে আমরা এই যে এখান দিয়ে যে গঙ্গা বা পদ্মা ঢোকে, এখান দিয়ে যে ব্রহ্মপুত্র ঢোকে, ঠিক আছে। ব্রহ্মপুত্র
ঢুকছে, ঢুকে এখানে মেঘনা, এই যে মেঘনা নদী আসলো। হ্যাঁ, তো এই পশ্চিমবঙ্গের আর একটু জায়গা আছে যেটা এই গাঙ্গেয় ব্রহ্মপুত্র বদ্বীপ, অর্থাৎ এই এই যে হচ্ছিল গিয়ে বদ্বীপ। হ্যাঁ, ওরে দাঁড়ান, বোঝা যাচ্ছে না, মোবাইল এবার কল দিচ্ছে নাকি? না, এই যে বদ্বীপ বলা হয় যে বাংলাদেশ হলো 60%, বদ্বীপে গাঙ্গেয় বদ্বীপে 60% আর পশ্চিমবাংলা 40%। ক্লিয়ার? এই যে হচ্ছে হলো বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। দাঁড়ান ভাই, পেঁয়াজ খেয়ে গেছি রে, সরি। হ্যাঁ, বোর্ডটা ঠিক নাই, ঠিক আছে, ঠিক আছে। এই যে 60% এই হলো বদ্বীপ। হ্যাঁ, তো এবার ওই ব্রড প্রশ্নটা ভাই রিটেনে আসলে পরে বুঝতে পারবেন যে ক্লাস কারে বলে। ম্যানুয়ালি ক্লাস এটা আলাদা লেখে লেখা। তাহলে আমাদের ভূপ্রকৃতি 3 ভাগে ভাগ করছে। নাম্বার 1 শাকিব খান, টারশিয়ারি যুগের পাহাড়। 2 প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। 3 সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আমরা একটু তিস্তা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ এবং টিপাই মুখ বাঁধ নিয়ে একটু আলোচনা করব, একটু মনে নাই, আগে ভূপ্রকৃতিটা একটু বুঝাই তারপরে বলতেছি। হ্যাঁ, টারশিয়ারি যুগের পাহাড়, এই যে পাহাড়ের যে 12% মনে আছে, ওই পাহাড়টুক সংখ্যা মনে রাখলে পারে টারশিয়ারি যুগের মনে থাকে। প্লাইস্টোসিন কালে সোপান সমূহ, ওই যে সোপানের কথা বলছিলাম, এটা সমভূমি থেকে একটু উঁচু, ঠিক আছে, এটা হচ্ছে 8%। হ্যাঁ, আর সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি, এই 8 আর 12% পাবে। টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিন কালের সোপান সমূহ বাদে যেটুকু আছে সব প্লাবন সমভূমি 80%। এবার এই টারশিয়ারি যুগের পাহাড় 2 ভাগে, এক হচ্ছে দক্ষিণ টারশিয়ারি যুগের পাহাড়, এটা একটু দেখে নেই ভাই। দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়, আর হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে পাহাড়। দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়, উত্তর পূর্বাঞ্চলে পাহাড়। আমি চিত্রে যখন যাব তখন ক্লিয়ার বুঝতে পারবেন। প্লাবন সমভূমি সাধারণত 3টি অঞ্চলে বিভক্ত, বরেন্দ্র, আর হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়, আর 3 নম্বর হচ্ছে লালমাই পাহাড়। এবার একটু মুছে ফেলি, চিত্রের মাধ্যমে আর কি ক্লিয়ার করে শিখবো। এই যে, হ্যাঁ, আমরা এই যে রাজশাহী ওদিক দিয়ে মনে করেন বরেন্দ্র অঞ্চল, আর এই যে কুমিল্লার একটু লালমাই। হ্যাঁ, লালমাই। হ্যাঁ, এই জায়গাতে হচ্ছে গিয়া মধুপুর হচ্ছে টাঙ্গাইল, আর ভাওয়াল হচ্ছে গাজীপুর, ভাওয়ালের গড়। ঠিক আছে, এবার এটা হচ্ছে গিয়ে প্লাইস্টোসিন কালের
সোপান সমূহ হলো এই তিনটে জায়গা, 1 2 3, ক্লিয়ার? একটু জানবেন। টারশিয়ারি যুগের পাহাড় হচ্ছিল কি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব, এই হলো দক্ষিণ পূর্ব চিটাগং এর পূর্বাংশ, হ্যাঁ, এবং কক্সবাজারের উত্তর ময়মনসিংহ নেত্রকোনা উত্তর, আর উত্তর পূর্ব অঞ্চলে হচ্ছিল গিয়া সিলেট, সিলেটের পূর্ব অংশ মৌলভীবাজার হবিগঞ্জের, এই যে এইগুলো হচ্ছিল গিয়া কোন অঞ্চলে, এই খালি চিত্র আঁকে দিলেই কাজ হবে ভাই। এগুলো টারশিয়ারি যুগ, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, হ্যাঁ। আর এটা হচ্ছিল কি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, হ্যাঁ। দেখেন একদম সহজ। আর এটুকু বাদে যা আছে এটা হলো বদ্বীপ। আবার এই বদ্বীপ দুই ভাগে ভাগ করছে, এই জায়গাতে মনে আছে ওই যে নদী, হ্যাঁ, এই যে পদ্মা নদী এই পর্যন্ত, তো এই যে যদি নদী হয়, আর এই যে হলো মেঘনা, হ্যাঁ, তো এইটুকু হচ্ছিল বদ্বীপ। বাংলাদেশে 60% হচ্ছিল বদ্বীপ। তো এই জায়গা দিয়ে গড়াই এবং মধুমতি নদী একটা গেছে। এই গড়াইয়ের মধুমতির এই পূর্বাংশ হচ্ছে সক্রিয় বদ্বীপ, আর এটা হচ্ছিল গিয়া মৃতপ্রায় বদ্বীপ, মৃতপ্রায়। এই যশোর কুষ্টিয়া এই অঞ্চলটা আর কি, বৃহত্তর কুষ্টিয়া এলো মৃতপ্রায়, সক্রিয় অঞ্চল এসে এই পাশ দিয়ে বরিশাল, এই বরিশাল খুলনা টুলনা ফরিদপুর, মানে এই অঞ্চলে আর কি জোনটা। এবার এলো সক্রিয় বদ্বীপ, ঠিক আছে। এবার এই যে আমরা বলছিলাম প্লাবন সমভূমি, সাম্প্রতিককালে প্লাবন সমভূমি, এইটা আবার কয়েকটি ভাগে বিভক্ত ভাই। এইটা একটু একবার শিখবো। যেমন পাদদেশীয়, পাদদেশীয় সমভূমি, এটা হচ্ছে রংপুর দিনাজপুর দিয়া পাদদেশীয় সমভূমি, ঠিক আছে। 2 বন্যা প্লাবন সমভূমি, বন্যা প্লাবন সমভূমি, এটা হচ্ছিল গিয়া এই ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কুমিল্লা, হ্যাঁ, এই অঞ্চল দিয়ে হচ্ছিল গিয়া বন্যা প্লাবন সমভূমি। এরপর হচ্ছে বদ্বীপ, বদ্বীপ সক্রিয় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ যশোর কুষ্টিয়া অঞ্চল দিয়ে, আর বরিশাল ফরিদপুর এই ঢাকা এই অঞ্চল দিয়ে আর কি সক্রিয় বদ্বীপ। এবার আসিল গিয়া বন্যা উপকূলীয়, উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি হচ্ছিল কি এই যে ফেনী আর নোয়াখালী আছে, এখান থেকে কক্সবাজারে এই যে এটুকলো উপকূলীয় সমভূমি। আর হচ্ছে স্রোতজ সমভূমি, হ্যাঁ। এটা কিন্তু রিটেনে ভাই এই চিত্রটা আঁকিয়ে দিলে পারে আপনি 10-এর মধ্যে 12 পাবেন, কারণ এরকম করে জীবনে আর কি আমি ভাই যতটুক পারছি এর সাথে ভালো বুঝতে আমি পারি না, হ্যাঁ। চেষ্টা করবেন আপনি। স্রোতজ সমভূমি এই যে খুলনা আছে, পটুয়াখালী, বরগুনা, এই জোয়ার ভাটার মাধ্যমে এই যে হচ্ছিল গিয়া স্রোতজ সমভূমি এই অঞ্চল দিয়া, ঠিক আছে। এবার এই জায়গা এই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার এই অঞ্চল দিল টারশিয়ারি যুগের পাহাড়। এখানে দুটি থেকে সবচেয়ে বড় পর্বতশৃঙ্গ টাজিং ডং 1280 বোর্ডে এই মানে বোর্ডের বইতে এর সর্বোচ্চ উচ্চতা। এরপরে কিউকেরাডাং, কিউকেরাডাং ডং মানে হচ্ছে পাহাড়, আর এই এটা হলো যে ইসেপ চাকমাদের 1230 মিটার, হ্যাঁ, এর উচ্চতা। এরপরে সিলেট এই অঞ্চল দিয়ে আসে খাসিয়া পাহাড়, জয়ন্তিকা বা জন্তিকা না জয়ন্তিয়া বল কইছি। এরপরে চিকনগুলা, হ্যাঁ, এই যে। এবার একটু এইভাবে একটু যদি দেখি যে বরেন্দ্র ভূমি, মধুপুর, বরেন্দ্র ভূমি 9320 বর্গ কিলোমিটার এই বরেন্দ্র ভূমি, ঠিক আছে। এখানে 6 থেকে 12 মিটার গড় উচ্চতা, 6 থেকে 12 মিটার, হ্যাঁ। আর লাল এবং ধূসর মাটির রং 930, আর মধুপুর হচ্ছিল
4103 বর্গ কিলোমিটার। হ্যাঁ, আর এর উচ্চতা হচ্ছে গিয়া 30 মিটার গড় উচ্চতা। আর এটা হলো লালচে এবং ধূসর। তাহলে বরেন্দ্র অঞ্চলে যদি বর্ণনা পাই, বরেন্দ্র অঞ্চল মূলত 93-20 বর্গ কিলোমিটার। রাজশাহী, তারপরে দিনাজপুর, রংপুর এই অঞ্চল দিয়ে 6 থেকে 12 মিটার এই স্থানের উচ্চতা। এই যে দিনাজপুরের উচ্চতা 37.5, ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতা। এবার মধুপুর হচ্ছিল টাঙ্গাইল জাম, আর ভাওয়ালের গড় হচ্ছিল গাজীপুর 4103 বর্গ কিলোমিটার 30 মিটার উচ্চতা। এরপরে হচ্ছিল লালমাই কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে, মানে লালমাই থেকে ময়নামতি, ঠিক আছে, 34 বর্গ কিলোমিটার। এর গড় উচ্চতা হচ্ছিল 21 মিটার। এটা হলো বালি নুড়ি কর্দম, সরি নুড়ি বালি। হ্যাঁ, এটার রং ও লালচে। এই যে আর কি আমাদের আর কি পুরা মানে ভূপ্রকৃতি, ঠিক আছে। ভূপ্রকৃতির এটা আরেকবার একটু ক্লিয়ার করে বলি। ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, 2 প্লাস্টোসিন কালের সোপান সমূহ, 3 প্লাবন সমভূমি, ঠিক আছে। তো টারশিয়ারি যুগের পাহাড় 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে দক্ষিণ দক্ষিণ পূর্বাংশ, দক্ষিণ পূর্বাংশ। এটা হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি এই জেলায় রয়েছে তাজিংডং সর্বোচ্চ পর্বত 1280, বেসরকারি ভাবে আবার সাকা হাফাং এরকম একটা আছে, সেটা বেসরকারি ভাবে এখন ওটার দরকার নেই, ঠিক আছে। তাজিংডং কেওকাড়া ডাংলো 1230 মিটার। আর আরেকটা হচ্ছে 2 ভাগে বিভক্ত উত্তর। এই যে উত্তর হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, উত্তর এবং উত্তর পূর্বাঞ্চল। উত্তর পূর্বাঞ্চল এই সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জের দিক দিয়া, ঠিক আছে। এই খাসিয়া, জয়ন্তিয়া, চিকনগুলা এগুলো হলো এখানের পর্বত। এরপরে প্লাস্টোসিন কালের সোপান সমূহ 3 ভাগে ভাগ করা হয়েছে। বরেন্দ্র, মধুপুর, ভাওয়ালের গড়, লালমাই পাহাড়। বরেন্দ্র অঞ্চলের 9320 বর্গ কিলোমিটারের আয়তন, 6 থেকে 12 মিটার উচ্চতা, লাল ধূসর এলো মাটির রং। এবার মধুপুর হচ্ছিল 4103 বর্গ কিলোমিটার 30 মিটার উচ্চতা, লালচে ধূসর, লালচে, আর ওটা হলো লাল। আর এরপরে লালমাই কুমিল্লা থেকে 8 কিলোমিটার পশ্চিমে, লালমাই থেকে ময়নামতি পর্যন্ত 34 বর্গ কিলোমিটার 21 মিটার হচ্ছে উচ্চতা, বালি নুলি, ঠিক আছে, কর্দম দ্বারা আর কি এটা গঠিত। সে যাই হোক, আমরা তাহলে এই প্লাবন সমভূমি কয় ভাগে ভাগ করছে? পাদদেশীয় রংপুর, দিনাজপুর, বন্যা কবলিত জামালপুর, ময়মনসিংহ, তার পরবর্তীতে টাঙ্গাইল, ঢাকা এই অঞ্চল দিয়ে। এরপরে বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ, যশোর, কুষ্টিয়া আর সক্রিয়, ঠিক আছে। উপকূলীয় সমভূমি হচ্ছে গিয়া আপনার ফেনী থেকে আর কি কক্সবাজার পর্যন্ত, নোয়াখালী, ছোট সমভূমি হচ্ছে গিয়া আপনার খুলনা, পটুয়াখালী, বরগুনা। মুছে ফেললাম স্ক্রিনশট দিয়ে। হ্যাঁ, আর কয়েকটা ক্লাস শেষ হয়ে গেছে ভাই, আমরা জাস্ট আর একটু শিখবো। কি যেন, ফারাক্কাবাদ। এই যে হচ্ছে মনে করেন রাজশাহী। হ্যাঁ, রাজশাহী থেকে এই যে ওই যে পদ্মা নদীতে ঢুকছিল, মনে আছে? এই দিক দিয়ে ডাক দিলে তো আপনারা বুঝবেন না। ওই যে যমুনা নদী, গঙ্গা নদী মুর্শিদাবাদের 2 ভাগে ভাগ হয়, একবার ঢুকে যায় রাজশাহী। এর 16.7 উইকিপিডিয়া দেয়া আছে মুর্শিদাবাদ, মালদাহ, এই জেলায় আর কি এই ফারাক্কাবাদ হচ্ছে 2240 এত মিটার দৈর্ঘ্য। এটা 1961 সালে নির্মাণ কাজ শুরু, 74 সালে, 75 সালে গিয়া এই ফারাক্কাবাদ আর কি চালু হয়ে গেছে। ফারাক্কাবাদ চালু হয়েছিল কত সালে? এটা হচ্ছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এটি করে। তো ফারাক্কাবাদের সমস্যা হচ্ছিল কি ভাই, বাংলাদেশ 300 কোটি মার্কিন ডলার একদম প্রত্যক্ষভাবে আর কি ক্ষতির সম্মুখীন হচ্ছে এই ফারাক্কাবাদ। তাহলে ফারাক্কাবাদ হচ্ছে মালদহ, মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এটা ভারত নির্মাণ করছে, কোম্পানি হচ্ছে এইসিসি। 1961 থেকে 74 সাল, 1961 সালে শুরু, 74 সালে শেষ, 75 সালে 21 এপ্রিল আর কি এটা চালু হয় ফারাক্কাবাদ। এবার
আমরা একটু এইভাবে দেখবো, এই যে তিস্তা নদী মনে আছে, এই তিস্তা সেচ প্রকল্প, তিস্তা সেচ প্রকল্প, এরকম একটা সরকার গঠন করেছিল তিস্তা সেচ প্রকল্প 1979 থেকে শুরু আর 90 সালে শেষ। এটা এই দিনাজপুরের রংপুর এই অঞ্চল দিয়ে 7টি জেলার 13,35,000 একর জমির আর কি চাষবাস করা হবে। হ্যাঁ, এই তিস্তা সেচ প্রকল্পে এত হাজার, এটা হলো সেচ প্রকল্প। এবার এই যে তিস্তা নদী, এই যে জলপাইগুড়ির গজলডোবা নামক স্থানে, গজলডোবা, আর এই জায়গা 52টা আর কি গেট আছে। হ্যাঁ, এই তিস্তা বাদে এই যে আমাদের সেচ প্রকল্পে। কিন্তু আমার মূল আলোচনা হচ্ছে যে তিস্তা চুক্তি কেন প্রয়োজন, এটা একটু আলাদাভাবে না আঁকলে হবে না। এই যে আল্লাহ, এখান দিয়ে এই যে আপনার তিস্তা নদী এই যে নীলফামারী দিয়ে ঢুকলো, ঠিক আছে। তো এই জায়গা জলপাইগুড়ি গজলডোবা নামক স্থানে 1977 সালে প্রথম আর কি এখানে একটা বাঁধ দেয়। এই বাঁধের কারণে বাংলাদেশ 55,000 কিউসেক, 55,000 এটা দাঁড়ান একটু দেখে নেবে, একটা তথ্য আর কি খুব ইম্পর্টেন্ট। এবার মনে পড়ছে, মানে 55,000 শুষ্ক মৌসুমে 55,000 বাংলাদেশে পানি প্রয়োজন, কিন্তু পাচ্ছে 3,000। এই তথ্যটা আর কি ক্লিয়ার, একটু শিওর হওয়ার জন্য। ঠিক আছে, এই তিস্তা গজলডোবা বাঁধের কারণে বাংলাদেশে 55,000 পানি পাওয়ার কথা, কিন্তু পাচ্ছে 3,000 কিউসেক, যার কারণে বাংলাদেশের এত উদ্বিগ্ন, যার কারণে বাংলাদেশে একবারই প্রস্তাব থাকে আমাদের সাথে তিস্তা প্রকল্প মানে চুক্তি করেন। এরপর 1983 সালে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একটা বৈঠক হয়। বলা হয় যে 36% বাংলাদেশ পাবে এবং 39% ভারত পাবে, ঠিক আছে, আর 25% সংরক্ষিত থাকবে। কিন্তু একের আকর্ষণে বাস্তবায়ন হয় নাই। এরপর 1900 কত সালে, 96 সালে আর দ্বিতীয়বার একটা চুক্তি হয়, কিন্তু সে কাজ হয় না। সর্বশেষ 2011 সালে মনমোহন সিং আসছিলেন, ধারণা করা হয়েছিল ওনার সময় আর কি এই 6 সেপ্টেম্বর আইছিলেন যে তার সাথে একটা আমাদের একটা চুক্তি হবে, ঠিক আছে, কিন্তু সেটা মমতা ব্যানার্জির কারণে, বাদশাদের কারণে এটা হয় নাই। তো এই তিস্তার এই সম্পর্কে একটু কথা বলবেন। 1911 সালে যে মাদ্রিদ ঘোষণা এবং 1966 সালে হেলসিঙ্কি যে বিধিমালায় আছে, যে হেলসিঙ্কি এখানে এই বিধিমালায় আছে যে মানে নদীর পানি দুই দেশ সমতা এবং সুষম এবং সমতা ভাবে আর কি ব্যবহার করবে আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে এই আইনটা রক্ষা করাই হচ্ছে সভ্যতার প্রতিফলন, আদারওয়াইজ নট। আর আইনুন নিশাত তিনি বলেছেন যে তিস্তার বাঁধ আশ্বাসেই সীমাবদ্ধ থাকবে, আশ্বাসেই সীমাবদ্ধ থাকবে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ তো তাদের সাথে এই যে ভ্যাকসিন নিয়ে কূটনীতি করলো, আমাদের এখন একটাই ভারতকে ছাড় দেওয়ার উল্লেখ যে তিস্তা আর কি আমরা পাই কিনা। তিস্তার এই 55,000 কিউসেক যদি পানি পাই, তাহলে এই যে তিস্তা সেচ প্রকল্প হয়েছে, আমরা এই শুষ্ক মৌসুমে 55,000 পাইলে পারে আমরা এখানে বাদ দিয়ে বিভিন্ন ওই 7টা জেলায় আমরা ওই সেচ প্রকল্পের মাধ্যমে আর কি আমরা চাষাবাদ এগুলো করতে পারবো, ঠিক আছে। সে যাই হোক, তিস্তা নিয়ে যদি কখনো আছে যে 77 সালে গজলডোবায় এখানে তিস্তা ব্যারাজ তৈরি করা হয়। 1983 সালে দুটো মানে মন্ত্রী পর্যায়ে বৈঠকে সিদ্ধান্ত হয় 36% বাংলাদেশ, 39% ভারত, 25% সংরক্ষিত থাকবে। 96 সালে দ্বিতীয়বার চুক্তি হয়, কিন্তু বাস্তবায়ন হয় নাই। 2011 সালে মনমোহন সিং যখন আসলেন, তখন আর কি বলা হলো যে চুক্তি হবে, কিন্তু মমতার কারণে বাদ। 1911 এবং 1966 সালের মাদ্রিদ ঘোষণা এবং রিয়াল মাদ্রিদের কথা, আমি আবার রিয়াল মাদ্রিদের ফ্যান ভাই, রোনালদো হচ্ছে আমার প্রিয় প্লেয়ার।
মাদ্রিদ ঘোষণা এবং হেলসিঙ্কি যে বিধিমালা, এই অনুযায়ী পানি বন্টন হবে সুষম এবং সমতার ভিত্তিতে, কেউ একে আটকাই রাখতে পারবে না। এটাই হচ্ছে সভ্যতার প্রতিফলন, ঠিক আছে। কিন্তু সেটা কে কারে রাখে, আমরা তিস্তা একটুকু আর কি আলোচনা করে শেষ করলাম। তাহলে আজকে আমাদের পিলি প্লাস রিটেনের ক্লাস হইল। তো আমরা শেষের দিকে একটু এক মিনিট জাস্ট একটু বলবো যে আমরা নদ নদী ক্লাস প্রথমে যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, ভূমি এবং নদী, এই দুটি হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। তো আমরা নদী শিখেছি যে উৎপত্তি স্থল থেকে, মানে নদ এবং নদী শিখেছি যে পুরুষবাচক শব্দ এবং স্ত্রীবাচক শব্দ, আক্রান্ত, আক্রান্ত, এইগুলো বিষয় নিয়েই নদ নদী। উৎস হচ্ছে নদী যেখানে উৎপত্তি হয় আবার, এবং মোহনা যেখানে পতন হয়, এবং দুই নদীর মধ্যবর্তী স্থানে দোয়াব, এরপর নদীর যে প্রাকৃতিক খাদ্যে প্রবাহিত তার নাম হচ্ছে গিয়া নদী উপত্যকা, নদীর তলদেশকে নদীগর্ভ বলে। এর পরবর্তীতে নদী শিকস্তি, নদী ভাঙনের ফলে যে সর্বসন্তজনক, আর নদী পয়স্তি হচ্ছে গিয়া চর দখল করা আর কি করতে যায় যারা, তাকে নদী পয়স্তি বলে। নদী অববাহিকা, নদীর শাখা নদী উপনদী নিয়ে প্রবাহিত হয়ে যে বঙ্গোপসাগরে যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় তার নাম হচ্ছে নদী অববাহিকা। এরপর হচ্ছে গিয়ে খাড়ি, বিস্তীর্ণ মোহনাকে খাড়ি বলে, আর মোহনা হচ্ছে পতনস্থল। এরপরে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে, সরি 800 হচ্ছে নদী আছে, এটা হচ্ছে উইকিপিডিয়া বলছে, এনসাইক্লোপিডিয়া বলছে 700, 310 হচ্ছে পাউবো, আর পরবর্তীতে 230 হচ্ছে প্রচলিত, 310টাই আর কি বর্তমানে কারেক্ট। এর পরবর্তীতে বলা হয়েছে যে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে সুরমা কৈকা, মেঘনা বৃহত্তম, মেঘনা প্রশস্ততম, মেঘনা। এরপরে হচ্ছে চিরযৌবনা নদী মেঘনা, খরস্রোতা নদী কর্ণফুলী, নাব্য নদী পদ্মার নাম হচ্ছে কীর্তিনাশা, রাজবল্লভের কীর্তি নষ্ট করে ফেলছিল, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা RRI পাইছি, RRI হচ্ছে রিভার রিসার্চ ইনস্টিটিউট ফরিদপুর, এটা 1977 সালে ঢাকায়, পরবর্তীতে এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন। এর পরবর্তীতে জয়েন্ট রিভার কমিশন 1972 সালে এই জয়েন্ট রিভার কমিশনটা গঠিত হয় ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায়। এই জয়েন্ট রিভার কমিশনের পরে আমরা পাচ্ছি যমুনা নদী। যমুনা নদীর উৎপত্তি হচ্ছে হিমালয়ের বান্দারপুর পর্বত শৃঙ্গ থেকে, যমুনোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে এলাহাবাদের ত্রিবেণীতে এসে গঙ্গার সাথে মিলিত হয়। এর পরবর্তীতে গঙ্গার কাহিনী, ঠিক আছে। আর গঙ্গা হচ্ছে ভাগীরথী এবং অলকানন্দের মিলিত প্রবাহই আর কি গঙ্গা নামে উৎপত্তি। ভাগীরথী উৎপত্তি হয়েছিল গোমুখ থেকে, হিমালয়ের গোমুখ পর্বত শৃঙ্গের গাঙ্গোত্রী হিমবাহ থেকে, আর হচ্ছে নন্দা দেবী ত্রিশূল কামের থেকে হলো অলকানন্দ। অলকানন্দ অন্য 4টি নদীর, এটাগুলো জানার দরকার নেই। অলকানন্দ এবং ভাগীরথীর মিলিত স্রোতধারা গঙ্গা নামে, আর এলাহাবাদের ত্রিবেণীতে এসে কার সাথে মিলিত হয়, আপনার যমুনার সাথে। এরপর গঙ্গা যমুনার মিলিত স্রোতধারা গঙ্গা নামে মুর্শিদাবাদ দেশের 2 ভাগে ভাগ হয়। এক ভাগ হচ্ছে ভাগীরথী এবং হুগলি নামে বঙ্গোপসাগরে পতিত, অন্য ভাগ গঙ্গা নামে বাংলাদেশের অদূরে আসে। এরপর গঙ্গা নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করে। পদ্মা নদী কুষ্টিয়া জেলার উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়ে যমুনার সাথে মিলিত হয় রাজবাড়ী গোয়ালন্দ থানার দৌলদিয়া নামক স্থানে। এরপর পদ্মা যমুনার মিলিত স্রোতধারা পদ্মা নামে চাঁদপুরে এসে মেঘনার সাথে মিলিত হয়। পদ্মা মেঘনার মিলিত স্রোতধারা পদ্মা মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পতিত হয়। এবার এই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি, ব্রহ্মপুত্র নদী এবং যমুনা নদী মূলত এক নদী। তিব্বতের মানস সরোবরে কৈলে সিং এর মানস সরোবর থেকে উৎপত্তি স্থলের নাম জাংপো নদী অরুণাচলে এসে নাম ধারণ করে শিয়ং নদী আসামে এসে নামকরণ করে ডিহাং বাংলাদেশে অদূরে আসে। এরপর ব্রহ্মপুত্র নামে কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানার মাঝেলি নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করে জামালপুর, দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ দিয়ে প্রবাহিত হয়ে কিশোরগঞ্জে ভৈরবে এসে কালিন্দী নদীর সাথে মিলিত হয়। 1787 সালে যে ভূমিকম্পের ফলে মূল নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায়, সিরাজগঞ্জের উপকণ্ঠ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা যমুনা নামে নাম ধারণ করে প্রবাহিত হচ্ছে। যে যমুনা নদী পদ্মার সাথে এসে রাজবাড়ী জেলা গোয়ালন্দ থানার দৌলদিয়া নামক স্থানে মিলিত হয়। এরপরে তিস্তা নদী সিকিম পর্বতের সিতামু হ্রদ থেকে উৎপত্তি হতে সুবাগগোলা দিয়ে ডুয়ারের সমভূমি দিয়ে সিলাহাটি থেকে 4-5 কিলোমিটার নীলফামারী, ডিমলা, ছাতনায় দিয়ে ঢুকে প্রবেশ করে কুড়িগ্রামে চিলমারিতে এসে ইসের সাথে মিলিত হয় আপনার
ব্রহ্মপুত্রের সাথে। এরপরে হচ্ছিল সুরমা কুশিয়ারা নদী বরাক নদী থেকে উৎপত্তি, বরাক নদী মণিপুর রাজ্য থেকে উৎপত্তি, উৎপত্তি স্থল নাম ভৌরি, নাগাল্যান্ড ওখান আসাম দিয়ে প্রবাহিত হয়ে সুরমা কুশিয়ারা নদী নামে বাংলাদেশের অদূরে দুই ভাগ হয়। সুরমা কুশিয়ারা বাংলাদেশে প্রবেশ করে হবিগঞ্জের রাজবাড়ীগঞ্জে এসে কালনী নাম ধারণ করে, কালনী নদী কিশোরগঞ্জের ভৈরবে এসে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়, ব্রহ্মপুত্র এবং কালনী নদী একত্রিত হয়ে মেঘনা নাম ধারণ করে, মেঘনা নদী চাঁদপুরে এসে পদ্মার সাথে মিলিত হয়, পদ্মা মেঘনার মিলিত স্রোতধারা আর কি এই মেঘনা লোয়ার নদী নামে একদম পতিত বঙ্গোপসাগর। আর এর ধারে কর্ণফুলী নদী হচ্ছে কি মিজোরামের লুসাই পাহাড় থেকে। এটা মিজোরাম আগে আসামের অন্তর্ভুক্ত ছিল, এই কারণে বইতে আসাম লেখা রয়েছে। বাংলাদেশের যত গাইড টাইড সব লোক কাটপিস ভাই, বাংলাদেশে যারাই বই লেখে সব উপসম্পাদকীয়, ঠিক আছে, মানে সব কাটপিস করে মারিয়ে দেয়। আমরা বাংলাদেশের যারা পত্রিকায় সম্পাদকীয় কলাম লেখে সবার কথা বলতেছি না, এরা ভারতের মানে পত্রিকা, বাংলা পত্রিকা গুলো আর কি কাটপিস করে, যদিও একটু চেষ্টা করে অন্য বিদেশি পত্রিকা কাটপিস করে। সৃজনশীল বলতে ভাই পৃথিবীতে কিছু নাই, এই জিনিসগুলো আছে সেই সক্রেটিস, শেক্সপিয়ার, এরিস্টটল, এই সমস্ত লোকজনের মধ্যে সৃষ্টি ছিল, বুঝছেন, সবই হচ্ছে কাটপিস। আমি ওই যে কাটপিস মারিয়ে দেই, আমার কাটপিস হচ্ছে গিয়া উইকিপিডিয়া থেকে আর নবম দশম শ্রেণীর বই থেকে। হ্যাঁ, আপনারাও কাটপিস মারিয়ে দিয়ে বই বিসিএস করবেন, দেখা যাচ্ছে বিসিএস এর কিন্তু এখন সিস্টেম কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক আছে। সে যাই হোক, একটু গুরুত্বপূর্ণ কথা, নদ নদী যেহেতু হয়ে গেল, ভূপ্রকৃতি তিন ভাগে ভাগ, টার্সিয়ারি, প্লাস্টোসিন যুগের, প্লাবন সমভূমি। আর বিস্তারিত ওইটা পড়লাম, একটু এই 41তম নিয়ে আমি জাস্ট একটু গুরুত্বপূর্ণ দুই একটি টিপস দেবো ভাই, দয়া করে একটু থাকেন, কাজ আছে। কাজ হচ্ছে কি, নাম্বার 1, পরীক্ষার হলে এরপরে আর একটা ক্লাস পাইলে ভালো, না পাইলে না ভালো, অবশ্যই যদি 10টায় শুরু হয় 3:30-এর মধ্যে রুমে ঢুকবেন, ঠিক আছে। ঢুকে একদম টেবিলে বসে মাথাটা ঠান্ডা করবেন। আমি বলি এই 200 নম্বর পিলি হচ্ছে টি20 ম্যাচ খেলা, এক একটা বল আসবে আপনি ফেস করবেন, এক একটা বল আসবে আপনি ফেস করবেন, যদি লেগে যায় তাহলে হয়ে গেল, যদি না হয় বোল্ড, ঠিক আছে। এই 200টা বল খেলবেন, এই 200টা বল আমি ভাই 6বার প্রিলিমিনারি দিছি, 6বারে ওই সময় 100 নম্বরের পিলি ছিল, সারা জীবন 99টা দাগাইছি, ঠিক আছে। পরীক্ষার হল থেকে বের হয়ে বলছি কি একজন টিকলে আমি টেকবো, ঠিক আছে। এখনকার যুগে অনেকে বলে যে 200টা টিক, এর মধ্যে 120, 30 হলি পারে আর দাগাদাগি, আপনি পারলে পারে 200টা দাগাবেন, ক্লিয়ার, না পারলে পারে তারপরে আস্তে আস্তে কমে আসবেন লাইনে, ঠিক আছে। যদি পারেন 200, তবে এবার যারা 41তম একদম নতুন, মানে অনার্স পাস করিয়া দেখা যাচ্ছে যে কোনোভাবে 100 হয় না, খালি 90টা হয়েছে সব এই 200-র মধ্যে কারেক্ট করিয়া, এই 90 পার্টি যারা হবে, 90-80 যারা হবে, বা প্রথম যারা একদম মানে ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন বিসিএস, তাদেরকে বলবো ভাই 200টা দাগায় দিয়ে আসবেন, ঠিক আছে। এর মধ্যে খোয়ার গোয়া দেখবেন বেশি অপশন হয়, এটা আপনাদের হবে না, আমরা আন্দাজ করে দাগালে পারে দেখা যাচ্ছে, মানে আন্দাজে যদি দাগাই দেখা যাচ্ছে 10টা টিক যদি আন্দাজে দাগাই না পারার মধ্যে, এখান থেকে যদি 6টা হয় 4টে ভুল হয়, তাহলে 6টায় 6 নম্বর, 4টে হচ্ছে গিয়া কত নম্বর কাটা যায়, 0.5 করে কাটা, ঠিক আছে। তাহলে 2, তাহলে 2, তাহলে আমি যদি মানে 10টা টিক দাগাই, 10টা টিকের মধ্যে আন্দাজে যদি 6টা হয় আর 4টে যদি ভুল হয়, তাহলে আমার প্লাস পয়েন্টটা বেশি থাকে। এই কারণে আমি বলছি যে অনেক সময় দুটো কনফিউজিং আসলে পারে আন্দাজে দাগানো যায়। তবে হ্যাঁ, যেহেতু আপনাদের কঠিন প্রশ্ন হলে ভাই 120-এর উপরে আর কি টেকা মানে খুবই কম, 120-এর নিচে দেই টেকা আছে, ঠিক আছে। এই কারণে আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা খুবই এক্সপার্ট চেষ্টা করবেন, আমাদের এই যে অনেক কলিগ আছে যারা নতুনই আছে, ওরা 180-টা দাগায় দিয়েছে নিরিবিলি, কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা খুব সুন্দর করে অন্তত আপনারা 150 দাগাবেন যদি পারেন, একদম কারেক্ট। প্রথমে যদি 130টা হয়, এর পরবর্তীতে আন্দাজে না দাগানি ভালো ভাই, খুব আস্তে আস্তে দাগাবেন, ঠিক আছে। তবে যদি 110-এর উপরে আপনার রেঞ্জ চলে যায় যে ভালো, তখন ভাববেন কি আমি কিন্তু পিলি টেকবো, তখন আর এদিক ওদিক করা যাবে না, ঠিক আছে। সাধারণ জ্ঞান আগে দাগাবেন, আমি সাধারণ জ্ঞান পড়াই, সাধারণ জ্ঞান আগেও দাগাবেন। একদম লাস্টে ইংলিশ এবং ম্যাথ, ম্যাথ হচ্ছে ভাই পরে দাগাবেন, ম্যাথের উত্তর আর কি ক্লাসরুম দিয়ে ঘুরিয়ে বেড়ায়, ব্যাপারটা বুঝতে পারছেন। কোন সময় কানে আসলি পারে ওই উত্তর মারিয়ে দিলাম এরপরে, আর ম্যাথ সবসময় উত্তর থেকে মানে করবেন, উত্তর থেকে আর কি অঙ্ক করলে পারে তাড়াতাড়ি আর কি আসে, ব্যাপারটা বুঝতে পারছেন।
এর পরবর্তীতে মনে করেন কি পরীক্ষার হলে রেজিস্ট্রেশন নাম্বার, নাম, তারপর সেট কোডটা কোনোভাবেই ভুল করবেন না, এই সবকিছু একদম ক্লিয়ার করে। এর পরবর্তীতে মনে করেন কি সুষ্ঠু সুন্দর সাইডে কেডা বইছে ওয়ার্ডটা দেখিয়া যদি ভুল থাকে আসেন জীবনটা কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর আমি আপনাদের একটা উপদেশ দেবো, আজকে আমার ওয়াইফের জন্য অবশ্য কিনছি, আপনাদের দেখাই। যারা একদম এই বিসিএস এ প্রথম, আমার বই না ভাই, এটা আমার বই লিখতেছি, ভবিষ্যতে বাইরে হবে বাংলাদেশের ইতিহাস, বিশেষ সংখ্যা প্রফেসর আছে যারা একদম নতুন, এই বইটা আর আমাদের আর কি মার্চ ফরওয়ার্ডের শীট গুলো পড়িয়ে দরকার ভালো যাবেন এই কয়েকদিন আর কি পড়িয়া, মানে এটা এক সপ্তাহ আগে আর কি একটু চোখ বুলে যাবেন, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া, আমি আমার কাছে আর কি আমার অভিজ্ঞতায় বলে, আমি কারো বইয়ের অ্যাড দিচ্ছি না, প্রিসেপ্টরস ডাইজেস্টটা ওইটা আর কি ভালো, ওই বইটা একটু পড়বেন। ওর মডেল টেস্টও বের করছে, ওর মডেল টেস্ট গুলো খুব কঠিন, যদি 120-এর উপরে ওঠে তাহলে বুঝবেন যে আপনি পিলিতে টেকার মতো নেই। তো আমি আপনাদের আর কি একটু কি দিচ্ছি, ওই বইটা পড়বেন ডাইজেস্টটা, এবং ওই ইসে মডেল টেস্ট প্রতিদিন প্রায় 4-5টা মডেল টেস্ট দেবেন, 4-5টা মডেল টেস্ট। আমি পিলিতে একবার 29তমতেই, সরি 28তমতেই পড়ালেখা করছি, আর জীবনে পড়ালেখা করিনি, কিন্তু জীবনে 2000-3000 মডেল টেস্ট দিছি। এখন থেকে প্রতিদিন যদি 2-3টা করে মডেল টেস্ট দেন আপনি নিশ্চিত টেকবেন। আর যারা মডেল টেস্ট দেবেন না তাকে পিলিতে না চান্স পাওয়ারই সম্ভাবনা, ঠিক আছে। মডেল টেস্ট দেওয়া মানে কি আমি 2000 বার পিলিতে বসলাম, এই জন্য আমি মডেল টেস্ট দেওয়ার কথা বলতেছি। মডেল টেস্ট আর হচ্ছে গিয়া ওই ডাইজেস্টটা পড়লেন, ওই প্রিসেপ্টরসের, ওটা নবম দশম শ্রেণীর বোর্ড ফলো করে লেখছে। আর অন্য বাজারে বহুত বই আছে ভাই, অত বইয়ের এই দড়ি দরবার নাই, যেটা একটু তথ্য আর সাথে একটু উইকিপিডিয়া রেখে দেন, আর ফেসবুকটা বাদ দেন ভাই, ঠিক আছে। জীবনে বহুত ফেসবুক পাবেন। আমি অন্তত মনে করি যে এখন থেকে 16 থেকে 18 ঘন্টা একটু পড়ালেখা করেন। এর কারণটা হচ্ছে কি ভাই, আপনি যদি না পড়েন অন্যজন মানে কিন্তু আর কি পড়ালেখা, এইবার এই যে টিএসসি তে 31st নাইট বলা হয় কি যে টিএসসি তে 31st নাইট পালন করবে, কিন্তু এই পাবলিক লাইব্রেরিতে ঠিকই ছেলেমেয়েরা যারা বিসিএস পড়ালেখা করতেছে। সুতরাং এই কয়েকদিন পরেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে, হ্যাঁ, সবাই আবার ওই কোচিং টোচিং এ যাবে, মডেল টেস্ট দেবে, সবাই প্রিপারেড হবে। এই দৌড়ে আপনি জ্বর হয়েছে, শরীর খারাপ, পরীক্ষা পড়েন নাই, ট্রেন নাই, এ কোনো এক্সকিউজ নাই, মানে যে যোগ্যতম সেই টিকে থাকবে, ঠিক আছে। সুতরাং আমি চাই যে অন্তত 200-র মধ্যে 130 থেকে 40 এটা অন্তত পরীক্ষার হলে কারেক্ট করে আসবেন। পরীক্ষার হল থেকে বেরোতে বেরোতে বাড়ি আসায় পর্যন্ত 120, শেষ পর্যন্ত 110 পর্যন্ত টিকতে পারেন, 140, 150 এর মধ্যে আর কি পরীক্ষা মানে হবেই হলে, এইটা আর কি শিওর থাকলে পারে। তবে আমি বলবো না যে 200টা টিকে মানে টিকি দিয়ে দেন, যদি আপনি আলট্রা জিনিয়াস হন 200-র মধ্যে 190 অনেকে দাগাইছে, ঠিক আছে। আর আমি বলি ভাই 200ই দাগাতাম, কিন্তু আপনার আমি 200 বলবো না, 200 বলবো একদম নতুন পাগলারে, যে পাগলা কোনোদিন পড়ে নাই, 200টা খালি খোয়ার ঘ মারি দেবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। সে যাই হোক ভাই, যদি কোনো থাকে আমার মেসেঞ্জারে নক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এই মানে ক্যাডার চয়েস দিয়েছেন, এই ক্যাডার চয়েসের ব্যাপারে একটু কথা বলবো। অন্তত এই তাড়াতাড়ি আর কয়েকদিন, যদি টাইম বাড়ায় তো ভালো, না বাড়ায় ভালো, কালকের মধ্যেই আর কি বিসিএস এ ফর্ম ফিল আপ করে ফেলেন, ঠিক আছে। যারা ফরেন দিতে চান না একদম বাদ, একদম সহজে কথা বলছি, বিসিএস অ্যাডমিন, এরপরে যদি পুলিশের সাইজ হয় পুলিশ, হ্যাঁ, এরপরে কাস্টম, এরপরে ট্যাক্স, এরপরে অডিট এন্ড অ্যাকাউন্টস, এরপরে দেবেন হচ্ছে ফুড, এরপরে রেলওয়ে, এরপরে যা আছে তাই, লাস্টে গিয়ে হচ্ছে শিক্ষা বা টেকনিক্যাল ক্যাডার। ক্লিয়ার? অ্যাডমিন ক্যাডার আমি দিতে বলবো কেন, এই পুলিশরা এই এসপি পর্যন্ত ভারী মজা থাকে, পরে যাইয়া দেয় কি যে সচিব কেন্দ্র দিয়ে আমাদের আর কি চালায়। অ্যাডমিন ক্যাডারের উপরে কোনো ক্যাডার নাই, ফরেন ক্যাডার হোক, পুলিশ ক্যাডার হোক। আমি আশীর্বাদকে বলে গেলাম যে যত চাকরির বয়স যত বাড়বে তত এই অ্যাডমিন ক্যাডারে আর কি মানে হিংসে করবে, কারণ অ্যাডমিন ক্যাডারের সচিব দিয়ে এলো সবাইরই পরিলক্ষিত হয় সচিব। আমি নিজে দেখছি ভাই, একজন উপসচিব রাষ্ট্রপতি আদেশ করবে, আমাদের মাননীয় মহাপরিদর্শকরে আর কি ওই গেজেটটা প্রকাশ করছে যে আমাদের বেনজির আহমেদ হোসেন আর কি পুলিশের আইজিপি, হ্যাঁ, সিনিয়র সচিব পদমর্যাদায়, মানে এই পদমর্যাদা আর এর জন্মগত ভাবে সচিব, এই কারণে অ্যাডমিন ক্যাডার আগে দিয়ে তার পরবর্তীতে অন্যান্য গুলো দেন। আর অ্যাডমিন ক্যাডারের সচিবরা মাথায় থাকলে পারে তারাও একটু খুশি হয় যে অ্যাডমিন ক্যাডার দিচ্ছে, ঠিক আছে। তবে ফরেন ক্যাডার যারা দেবেন আমার কাছে আসবেন, ইন্টারন্যাশনাল ব্যাপারে সব মুখস্থ ঠোঁটস্থ টনটস্থ করে দেবো, ইংলিশ একটু হালকা পাতলা ভালো পারলেই হবে, কোনো সমস্যা নাই। অনেক 1.5 ঘন্টা হয়ে গেছে, তাহলে এর পরবর্তীতে যদি আপনাদের ক্লাস অফ না করে আরেকবার একটু দেখা হবে।
চেষ্টা করবো আর একটা তথ্য বহুল ক্লাস নিতে। তো সবাই ভালো থাকবেন ভাই। তবে 43তম আমার, যদি আপনারা ফিরে আবার 43তম ইনক্লুড হন, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর 100 মানে যতগুলো ক্লাস আছে সেই ক্লাসগুলো নেব। আর এই ভূগোলের ক্লাসগুলো তো নেবই। এবার এই একটু আপনাদের সাথে একটু কম ক্লাস দেওয়া হয়েছে, এরপর থেকে আর কি কন্টিনিউ ক্লাস আর কি বেশি ক্লাস হবে, একদম সমস্ত কিছু ঠিক আছে আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে এবার প্লিজ পড়ার সময়ও অন্তত সিলেবাসটা একটু কাছে রাখেন, সিলেবাস দেখে দেখে একটু পড়বেন, যে সিলেবাসটা একটু গুরুত্বপূর্ণ, বিগত সালে প্রশ্নটা একটু রিভাইজ দিয়ে যাবেন, বিভিন্ন নন ক্যাডার পরীক্ষা একটু দেবেন, দেখবেন যে মোটামুটি আর কি হয়ে যাবে। তবে 16 থেকে 18 ঘন্টা অবশ্যই 2-3টা মডেল টেস্ট। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।